So this is me, Nafis Ahmed. As many of you already know, আজকে আমরা আইএলটিএস এর রিডিং সেকশনের একটা রিডিং প্যাসেজ 3 নিয়ে আলাপ করতে যাচ্ছি এবং এই রিডিং প্যাসেজ 3টাতে আমাদের একই সাথে নেম ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং এবং সামারি টাইপের কোশ্চেন্স আছে। We have taken the passage from one of the Cambridge books এবং আমি এর আগে যে কথাটা বলছিলাম, অর্থাৎ এর আগে যখন আমরা শুরু করি তখন আমরা আসলে বেসিক্যালি আজকে নেম ম্যাচিং এবং ইনফরমেশন ম্যাচিং এর এমন কিছু টিপস এন্ড ট্রিক্স দেখতে যাচ্ছি which are very common in the class, inside the classroom and even in videos, but they don't actually work. এই টিপস এবং ট্রিক্স গুলো যেগুলোর বেশিরভাগই আসলে বেসিক্যালি হয়তোবা শুধুমাত্র ওই দিনের জন্য অথবা শুধুমাত্র ক্লাসটা যাতে ঝুলে না যায় শুধুমাত্র এইটুকু কারণে একজন টিচার সুচতুরভাবে প্লেস করে থাকে। আদারওয়াইজ these tips and tricks have no value, they have no outcome. তা না হলে একই কোশ্চেন টাইপে হয়তোবা নেম ম্যাচিং এ অথবা হয়তোবা ইনফরমেশন ম্যাচিং এ কিভাবে এক একদিন টিপস অথবা ট্রিক্স সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়, কিভাবে একজন টিচার হয়তো একদিন ক্লাস নেওয়ার সময় নেম ম্যাচিং পড়ানোর সময় যে সবচেয়ে কম কথা বলছে তাকে দিয়ে পড়া শুরু করে, আবার অন্য আরেকদিন হয়তোবা সে সবচেয়ে বেশি কথা যে বলতেছে তাকে দিয়ে শুরু করে। অনেস্টলি স্পিকিং, যদি টিচারের অথবা যে পড়াচ্ছে, যে ভিডিও করছে অথবা যে ক্লাসরুমে ক্লাস নিচ্ছে তার যদি অ্যান্সার আগে থেকে জানা থাকে তাহলে এই টিপস এন্ড ট্রিক্স বের করা খুবই ইজি। কিন্তু স্টুডেন্টের এই অ্যান্সার্স আগে থেকে জানা থাকে না, তাকে অনেস্টলি এক্সামিনেশন হলে বসে সেটা বের করতে হয়। একদিকে এই ভিডিওগুলো এবং এই ভিডিওগুলো বেসিক্যালি আমাদের এক ধরনের ভিউ পাওয়ার উদ্দেশ্যে, ভিউ যাতে না কমে এবং ক্লাসগুলো যাতে না ঝুলে যায়, ঠিক এক্স্যাক্টলি এই কারণেই আসলে বেসিক্যালি এই টিপস এন্ড ট্রিক্স গুলোর উদ্ভব। সো আমরা আজকের প্যাসেজটাতে এরকম সেট রুলস নিয়ে আলাপ করতে চাই যেটা আসলে স্টুডেন্টরা রিয়েলি ফলো করে সব ধরনের প্যাসেজ যেখানে হয়তো বা নেম ম্যাচিং অথবা ইনফরমেশন ম্যাচিং এই জাতীয় কোশ্চেন গুলোকে সলভ করতে পারবে। এবং এর সাথে সাথে ওই যে ভিউ কামানোর জন্য অথবা ক্লাসরুমটাকে এনজয়েবল করার জন্য স্টুডেন্টদের সামনে একটা পর্দা ঝুলিয়ে দেওয়ার জন্য যে টিপস এন্ড ট্রিক্স গুলো আছে এগুলোর থেকে সাধারণ স্টুডেন্টরা আশা করি বের হয়ে আসতে পারবে। ইফ ইউ হ্যাভ এনি সাউন্ড ইস্যু স্টিল, ওকে, ইউ ক্যান লেট মি নো। 6 জন অলরেডি আছে, যদি সাউন্ড ইস্যু হয় প্লিজ আমাকে জানাবে কমেন্ট সেকশনে। যদি সাউন্ড ইস্যু না হয় তাহলেও আমাকে জানাবে যে হ্যাঁ স্যার আমরা শুনতে পাচ্ছি। সো প্লিজ ডু দ্যাট। আমি আজকের প্যাসেজটা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের প্যাসেজটার হেডিং হচ্ছে আ নিউ রোল ফর লাইভস্টক গার্ড ডগস। নাও many of us might not know what guard dogs are. Okay, what does this term mean, guard dogs? অথবা লাইভ স্টক গার্ড ডগ কি বোঝাতে পারে? গার্ড ডগ এইটুকু বোঝা যায় যে গার্ড ডগ হচ্ছে এমন কিছু কুকুর যারা গার্ডের কাজ করছে, অর্থাৎ কোন একটা কিছুকে দেখভাল করে রাখতেছে। এই কুকুরদের জন্য, গার্ড ডগসদের জন্য নিউ রোল, একটা নতুন রোল আসছে। এই গার্ড ডগরা কোন জিনিসটাকে গার্ড করে রাখে? লাইভ স্টককে গার্ড করে রাখে। বাট স্টিল পরীক্ষার হলে আসলে আমি এই ব্যাখ্যা দিতে যাচ্ছি না, বা কোনো এক্সামিনার বা টিচার এই ব্যাখ্যাটা দিতে যাচ্ছে না। এই জন্য ক্যামব্রিজ নিচে সাব হেডিং এর ব্যবস্থা করে দেয়, অর্থাৎ সাব হেডিং আমাদেরকে বলে দেয় যে এই টপিকটা বা এই টাইটেলটা আসলে কিসের উপরে। সো আমি এখন সাব হেডিংটা পড়তে যাচ্ছি। Livestock guard dogs, traditionally used to protect farm animals from predators, are now being used to protect the predators themselves. So livestock guard dogs, traditionally used, আগে ব্যবহার করা হতো, ট্রেডিশনালি ওদেরকে ব্যবহার করা হয়, to protect farm animals, তার মানে লাইভ স্টকটা আসলে ফার্ম অ্যানিমেল, মানে এই হয়তো বা গরু, ছাগল, মুরগি বা আদার অ্যানিমেলস, ফ্রম প্রিডেটরস, এই লাইভ স্টকটা সামাল দিয়ে রাখে গার্ডরা শিকারী প্রাণীর হাত থেকে, অর্থাৎ হয়তো বা বাঘ, চিতাবাঘ কিংবা শিয়াল কিংবা হয়তো বা বড় সড়ো কোনো ধরনের পাখি হতে পারে,
ওই ঈগল বা বাজ পাখি, এদের হাত থেকে লাইভ স্টক গার্ড ডগরা এই প্রাণীগুলোকে বাঁচায়। and now are now being used, এখন ওরা ইউজ হচ্ছে, are now being used to protect the predators themselves। যেই কুকুরগুলো আগে ট্রেডিশনালি ব্যবহার করা হতো ফার্ম অ্যানিমেলকে রক্ষা করার জন্য, তারা আর নাও বিং ইউজড, এখন তাদেরকে ব্যবহার করা হচ্ছে টু প্রোটেক্ট দ্য প্রিডেটরস দেমসেলভস। এখন শিকারী প্রাণীগুলোকে বাঁচানোর জন্য এই কুকুরগুলোকে ব্যবহার করা হচ্ছে। তার মানে আসলে আমরা দুইটা রোল পাওয়া গেল গার্ড ডগের জন্য। একটা রোল হচ্ছে ট্রেডিশনাল রোল, মানে যেটা তারা ওই যে ফার্ম অ্যানিমেলকে বাঁচানোর জন্য করতো, আর আরেকটা রোল হচ্ছে এই যে নিউ রোল, মানে প্রিডেটরদেরকে বাঁচানোর জন্য এখন তারা এটাকে পালন করে। পারফেক্ট, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, কিপ অন। আচ্ছা, এই হচ্ছে আমাদের হেডিং এবং এই হচ্ছে আমাদের সাব হেডিং। স্যার, যদি এরকম হয় কোনো একজন স্টুডেন্ট আইএলটিএস এক্সামিনেশন দিতে চলে গেছে, তারপরেও এই প্রিডেটর কথাটা তার কাছে অচেনা, দ্যাট মিনস হি ইজ আ ভেরি পুয়ার পার্টিসিপেন্ট। সে পার্টিসিপেন্ট হিসেবে রিয়েলি পুয়ার, সে পার্টিসিপেন্ট হিসেবে খুবই শর্টকাট পদ্ধতি বাছাই করে দিছে। বিকজ আইএলটিএস এই যে আমার হাতে ক্যামব্রিজের বই, এই ক্যামব্রিজের বইগুলোতে বিভিন্ন অসংখ্য ধরনের টপিকের উপরে প্যাসেজ থাকে না, একই ধরনের টপিকের উপরে ঘুরে ঘুরে প্যাসেজ হয়। আজকে আমি একটা অ্যানিমেল রিলেটেড প্যাসেজ নিয়ে বসছি, আমি অসংখ্য অ্যানিমেল রিলেটেড প্যাসেজ ক্লাসে, অনলাইন ক্লাসে এবং বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আলোচনা করছি। এই জন্য তুমি আসলে প্রিপারেশন নিচ্ছ, তুমি এইটা চিন্তা করো না যে স্যার প্রিডেটর শব্দের অর্থ তো জানি না, আমাকে এখন এমন কোন একটা ট্রিক্স দেন, এমন কোন একটা টিপস দেন, পরীক্ষার হলে বসে আমি এই প্রিডেটর শব্দের অর্থ বের করে ফেলতে পারবো। ইটস নেভার গোয়িং টু হ্যাপেন। এবং যদি এই ইচ্ছা থাকে তাহলে বই কিনো না, মানে ক্যামব্রিজের যে বই আছে সেটা না কেনাটাই বেটার, কারণ তাহলে তো বই প্রিপারেশন নেওয়ার প্রয়োজন পড়তেছে না। এবং তোমরা যদি না কেনো তাহলে হয়তো একটা সময় বই বের হওয়া অফ হয়ে যাবে। তো এই ভুল ধারণাটার মাঝে পড়বা না, এটা ভালোভাবে প্রিপারেশন নিয়ে, যথেষ্ট পরিমাণের প্রিপারেশন নিয়ে এরপর এক্সামিনেশনে যাবা। বিকজ দি ভোকাবুলারিজ দেমসেলফ রিপিট, দে গেট রিপিটেড, একই টপিকের উপরে ভোকাবুলারি সেম হবে। এখানে আমাদের চলে গেল হেডিং এবং সাব হেডিং। আমি আগেই বলছি আজকের প্যাসেজের মধ্যে আমাদের 3 ধরনের কোশ্চেন্স আছে। রিডিং প্যাসেজ 3 তে সাধারণত 3 ধরনের কোশ্চেন্সই থাকে। আমাদের আজকের প্যাসেজে আছে হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, আজকের প্যাসেজে আছে হচ্ছে নেম ম্যাচিং, আজকের প্যাসেজে আছে হচ্ছে সামারি কমপ্লিশন। এই তিনটা টাইপের কোশ্চেনই ভেরি কমন ইন দি আইএলটিএস এক্সামিনেশন। নাও একটু খেয়াল করে দেখো, যদি প্যারাগ্রাফ গুলো সাধারণত এ, বি, হ্যাঁ, সি, ডি এরকম মার্কিং করা থাকে, তখন সাধারণত তারা ম্যাচিং টাইপের কোন একটা কোশ্চেন কন্টেইন করে, অর্থাৎ ম্যাচিং টাইপের কোন একটা কোশ্চেন থাকে। তুমি পরীক্ষার হলে যখন প্রশ্ন পাবা, সবার আগে মনোযোগ দিয়ে হেডিং পড়বা, হেডিং পড়ার পরে হচ্ছে সাব হেডিং দেখবা, এটা পড়ার পরে প্যাসেজ কি নিয়ে আলাপ করতে যাচ্ছে এটা সম্পর্কে একটা পারফেক্ট আইডিয়া রাখবা। দেন তুমি প্যাসেজের সাইজ দেখবা যে প্যাসেজটা আসলে ঠিক কতটা বড়। আজকের প্যাসেজে 7টা প্যারাগ্রাফ আছে, সো ইটস এভারেজ সাইজ। এ নাম্বার একটা, বি নাম্বার একটা, সি নাম্বার একটা, ডি একটা, ই, এই এফ 6th প্যারাগ্রাফ, মেবি দ্য বিগেস্ট ওয়ান হিয়ার, এবং জি তার মানে হচ্ছে 7 নাম্বার প্যারাগ্রাফ। রিডিং প্যাসেজ 3 তে সাধারণত কোশ্চেন থাকে 27 থেকে 40, মানে 14টা। এই 14টা কোশ্চেন ইউজুয়ালি 3টা সেকশনে ডিভাইডেড থাকে, 3টা টাইপে ডিভাইডেড থাকে। আমাদের আজকের যে প্যাসেজটা এটা একটা খুবই ট্রেডিশনাল রিডিং প্যাসেজ 3 এর মতো, এইটাতে আসলেই 3টা ভাগে কোশ্চেন্স দেওয়া আছে। এর মাঝে 27 থেকে 31, 27 to 31 they are information matching, and this type of questions are one of the most difficult types, one of the most difficult questions. এই কোশ্চেনটা দেওয়া হয় এই কারণে যাতে স্টুডেন্টদের ডিপ রিডিং এবং ডিপ আন্ডারস্ট্যান্ডিং যাচাই করে নেওয়া যায়। একজন এক্সামিনার যখন কোশ্চেন তৈরি করে তখন তিনি রিডিং প্যাসেজ 1 এ তোমার যে স্কিলগুলো যাচাই করতে চান, রিডিং প্যাসেজ 3 তে সেই স্কিলগুলো একই স্কিল যাচাই করতে চান না। সো যদি রিডিং প্যাসেজ 1 এ তুমি একটা অ্যান্সার খুব কুইকলি লোকেট করে ইভেন কারেক্ট অ্যান্সারটাও বের করে ফেলতে পারো, মেবি ইটস নট গোইং টু হ্যাপেন অ্যাজ সেমলি
ইন দি রিডিং প্যাসেজ 3s। ওকে, রিডিং প্যাসেজ 3 তে হয়তো এই জিনিসটা এভাবে কাজ করতে যাচ্ছে না। 27 থেকে 31, 27, 28, 29, 30, 31, পাঁচটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং। There is one very important note, that is NB, you may use any letter more than once। কোন একটা লেটার একবারের বেশি ব্যবহার করা যেতে পারে। লেটার মানে এখানে প্যারাগ্রাফের লেটার, ওই যে প্যারাগ্রাফের নাম্বারিং গুলো ABCDEFG। অর্থাৎ এই পাঁচটার মধ্যে কমন সেন্স বলে যে 27-এর অ্যান্সার, 27 নম্বর যে কোশ্চেনটা আছে এটাকে যদি এ নাম্বার প্যারাগ্রাফে পাই, 28কে যদি বিতে পাই, 29কে যদি সিতে পাই, হয়তো 30কে ইতে এবং 31কে এফ এ পাওয়া গেল। এখন এখানে পাঁচটা ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ ইউজ হইলো, বাট তারা বলতেছে যে এনবি ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। কোন একটা প্যারাগ্রাফ হয়তো দুইজনের অ্যান্সার হতে পারে। সাধারণত যখন এরকম কথা বলা থাকে বেশিরভাগ সময় এই কথাটা সত্যি হয়। একই মানে প্যারাগ্রাফ থেকে দুইটা অ্যান্সার হয়তোবা আসে। সো এখানেও হয়তোবা হতে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, নেক্সট 5 কোশ্চেনস আর নেম ম্যাচিংস। একটু খেয়াল করো, কোশ্চেন 32 থেকে 36, 32, 33, 34, 35, 36, তারা হচ্ছে লিস্ট অফ পিপল এবং নেম ম্যাচ করা। 5 জন বিজ্ঞানীর নেম দেওয়া আছে। দে আর ড্যান ম্যাকন। বিজ্ঞানী মানে ইট ইজ নট নেসেসারি যে বিজ্ঞানী হবেন, এই প্যাসেজের সাথে রিলেটেড 5 জনের নাম দেওয়া আছে। ওয়ান ইজ ড্যান মেকন, সেকেন্ড ইজ সিলভিয়া রিবেইরো, থার্ড ইজ লিন্ডা ভ্যান বোমেল, ফোর্থ ইজ জুলি ইয়াং, and at fifth place and the final place there is Bethany Smith। আমরা যখন তাদেরকে প্যাসেজে খুঁজে বের করব, আমরা ফার্স্ট নেমটাকে বাদ দিয়ে আমরা সেকেন্ড নেম দিয়েও খুঁজে বের করতে পারি। সেকেন্ড নেম ঠিক না, আসলে ওই সার নেমটা, অর্থাৎ ম্যাকন, রিবেইরো, বোমেল, ইয়াং আর হচ্ছে স্মিথ। বিকজ প্যাসেজে সাধারণত ফার্স্ট নেমটা লেখা না থাকলেও লাস্ট নেমটা, সার নেমটা লেখা থাকে। নেমগুলো প্রশ্নে যেই সিরিয়ালি দেওয়া থাকে, ইউজুয়ালি নেমগুলো প্যাসেজেও ওই সিরিয়ালেই পাওয়া যায়। সো ড্যান মেকন যদি এ নাম্বার প্যারাগ্রাফে পাওয়া যায়, there is a high chance সিলভিয়া রিবেইরো হয়তো বা বিতে পাবো। কখনো কখনো একজনের নাম রিঅ্যাপিয়ার হতে পারে, এমন হতে পারে যে ড্যান মেকনের নাম আবার সি নাম্বার প্যারাগ্রাফে সেকেন্ড টাইমের জন্য দেওয়া হইলো, এটাও হতে পারে। এবং আজকের প্যারাগ্রাফে এরকম কিছু আছে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে 32 নম্বরের কোশ্চেন পড়া। 32 নম্বরের কোশ্চেন পড়ার পরে আমরা এই নাম ধরে চলে যাব, যে দেখি এটা কে বলছে, ম্যাকন বলছে, রিবেইরো বলছে, বোমেল বলছে, ইয়াং বলছে নাকি স্মিথ বলছে। যদি দেখি 32 নম্বরের কথাটা ম্যাকন বলছে, তাহলে 32-এর পাশে লিখবো এ অ্যান্সার শিটে। তবে ম্যাকন যদি এই কথাটা বলেও থাকে, এটাকে সে এভাবে বলে নাই, প্যারাফ্রেজ করে বলছে, আমাদেরকে ওই প্যারাফ্রেজিংটা ধরতে হবে। বেসিক্যালি আইএলটিএস এর ম্যাচিং টাইপের যত কোশ্চেন্স আছে ওরা মেজরলি প্যারাফ্রেজিং ধরতে পারার সাথে রিলেটেড। সো আমার যদি সময় থাকতো আমি একদিন সারাটা দিনই হয়তো বা প্যারাফ্রেজিং ধরতে পারা এটাই শিখাইতাম। চলো 32 থেকে 36 5টা গেল। লাস্ট টাইপের কোশ্চেন আজকে, এটা হচ্ছে কোশ্চেন 37 to 40, one word only, complete the summary below। সামারির একটা হেডিং আছে, আনইনটেন্ডেড ইকোলজিক্যাল ইফেক্টস অফ ইউজিং গার্ড ডগস। গার্ড ডগদের ব্যবহার করার ইকোলজিক্যাল ইফেক্ট, কিন্তু এটা আনইনটেন্ডেড। প্রায় সময়ই সামারি এর হেডিং যেভাবে দেওয়া থাকে হুবহু সেইভাবে প্যাসেজে পাওয়া যায় প্রায় সময়। এই কারণে আমার স্টুডেন্টরা সিদ্ধান্ত নিবে এই রিডিং প্যাসেজ 3টাতে সবার আগে সামারি দিয়ে অ্যান্সার পড়া। অ্যান্ড আই সাপোর্ট দিস, এবং আমি এটা সাপোর্ট করি যে ওকে, if you want to get some correct answers within the first 5 or 4 minutes of solving this passage, you can start with this summary। ওকে, সামারিটা প্রায় সময় সিরিয়াল মেনটেন করে, সিরিয়াল ব্রেক করলেও হয়তো বা একটা অ্যান্সার সিরিয়াল ব্রেক করে সামারিতে। এবং যে সামারিতে যদি হেডিং দেয়া থাকে তাহলে ও সাধারণত একটা খুব নির্দিষ্ট অংশ থেকেই আসে। আরেকটা ব্যাপার লক্ষ্য করা যেতে পারে, সেটা হচ্ছে সামারির ভিতরে, কোশ্চেনের ভিতরে কিওয়ার্ড কিরকম, কিওয়ার্ড গুলো দিয়ে আমরা আবার ওর কাছাকাছি, আরো বেশি কাছাকাছি চলে যেতে পারি। সো আমাদের ওই যে আমি দুইটা জিনিস আসলে আজকে ভাঙতে বসছি, একটা হচ্ছে যে ভিডিও এবং আরেকটা হচ্ছে ক্লাস, অফলাইন ক্লাস এবং অনলাইন ভিডিওস। সেখানকার যত উদ্ভট যুক্তি এবং যেই কি বলবো আসলে একটা সেলফ ভায়োলেশন, একটা দ্বিচারিতা, একদিন এটা পড়াই, আরেকদিন ওইভাবে পড়াই, আরেকদিন এই কথা বলি স্টুডেন্টদের সামনে, স্টুডেন্টরা দেখে
যে হ্যাঁ টিচার তো খুব খুব ফ্লুয়েন্টলি খুব সুইফটলি অ্যান্সার করে চলে যাচ্ছে, এবং এই কারণে তারা প্রশ্ন তোলে না যে স্যার এটা আপনি কিভাবে বুঝলেন যে আগে এটা থেকেই পড়া শুরু করতে হবে। দে সিম টু এনজয়, but actually they are double crossed. Okay, actually um, those teachers offer nothing. Okay, those video persons offer nothing. এই ভুলটা আসলে ভাঙতেই আমি বসছি। এবং ফার্স্টে আমরা যে স্টেপটা ফলো করতে যাচ্ছি সেটা হচ্ছে সামারি দিয়ে শুরু করা, এবং ইয়েস আমরা সামারি দিয়ে শুরু করতে যাচ্ছি। তার আগে আমি একটু ওই যে কমেন্ট নিয়ে আসি আমার স্টুডেন্টদের। কোশ্চেন করার টাইম দেন নাফি, ওকে অবভিয়াসলি। আব্দুর রহমান ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালোই আছে। ফারহান ওয়ালাইকুম আসসালাম, রেজাউল থ্যাঙ্কস, বাজিদ ওয়ালাইকুম আসসালাম, জিহাদ ওয়ালাইকুম আসসালাম, নাইম থ্যাংক ইউ, খুরশেদ থ্যাংক ইউ, ওকে সাউন্ড পারফেক্ট, ওকে থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, কোশ্চেন করার টাইম অবভিয়াসলি দিব। আমি যেখানে ছিলাম সেখানে চলে যাই, এবং আমি তোমাদেরকেও আসলে এই রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে তোমরা লাইভটা একটু শেয়ারে রেখো। কারণ আমার অনেক স্টুডেন্টই দেখা গেছে যে হচ্ছে আহ, তারা অনেক সময় খেয়াল থাকে না, তারা অনেক সময় হচ্ছে অফলাইন থাকে। তোমরা তোমাদের স্টাডি গ্রুপে, এমন না যে তোমাদের ওয়ালে শেয়ার করতে হবে, এবং ওয়ালে শেয়ার করাটা এটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা, তোমাদের ব্যক্তিগত ওয়াল। তোমার যদি মনে হয় যে এটা সবার জন্য ইম্পর্টেন্ট তাহলে তুমি শেয়ার করো, এটা উচিত। তবে ওই যে তুমি ইচ্ছা করলে স্টাডি গ্রুপে, তোমাদের মেসেঞ্জার গ্রুপে সেগুলোতে শেয়ার করতে পারো, এবং আমার মনে হয় সেটা উচিত। কারণ আমি অবভিয়াসলি আমি সব স্টুডেন্টকে রিচ করতে পারি না একা। আমি আসলে বেশি একটা সময় দিতেও পারি না অনলাইনে। সো এই এই দায়িত্বটা তোমাদের একটু নিতে হবে। ওকে, আমি এই প্যাসেজটা আলাপ করতে যাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত যে কিভাবে যাব। আমাদের এই প্যাসেজে তিন ধরনের কোশ্চেন্স আছে, দুই ধরনের ম্যাচিং কোশ্চেন, এক ধরনের সামারি। দুই ধরনের ম্যাচিং কোশ্চেন দিয়ে আমরা কেউই হয়তো শুরু করতে যাচ্ছি না, বিকজ দে মাইট কনজিউম আওয়ার টাইম মোর ইরেশনালি। ওকে, আমরা হয়তো এমন হতে পারে অনেকখানি পড়ার পরেও আমরা কোনো অ্যান্সার পেলাম না, এটা হইতে পারে। এই কারণে আমরা ম্যাচিং টাইপের কোশ্চেনে যাচ্ছি না আগে। এবং ম্যাচিং মানেই আসলে এলোমেলো থাকা, তা না হলে ম্যাচটা করবো কি, হ্যাঁ ওইটা সিরিয়াল মেনটেন করবে না। সামারি অন দি আদার হ্যান্ড ক্যান মেনটেন দি সিকোয়েন্স, দ্যাটস ওয়াই উই আর গোয়িং টু স্টার্ট উইথ সামারি। সামারি শুরু করার পরেই মেইন চমকটা আসবে, সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়ালি ক্লাসে ইনফরমেশন ম্যাচিং এবং নেম ম্যাচিং কিভাবে করে এবং আমরা কিভাবে করতে যাচ্ছি এটা এর পরে আসবে। বাট সবার আগে আমাদেরকে সামারিটা সাইড করে দিতে হবে। চলো আমি সামারিটার হেডিংটা একটু একবার পড়ি। আমাদের আজকে সামারির হেডিং হচ্ছে আনইনটেন্ডেড ইকোলজিক্যাল ইফেক্টস অফ ইউজিং গার্ড ডগস। তুমি যদি এই পুরো প্যাসেজটার দিকে চোখ বুলিয়ে যাও, ওকে এই পুরো প্যাসেজটার দিকে যদি চোখ বুলিয়ে যাও, তোমার উচিত হবে প্রত্যেকটা প্যারাগ্রাফের শুরুর দিকের সেন্টেন্স গুলো পড়া। কারণ দেখো একটা কমন সেন্স, হেডিং, হেডিং মানে এটা দিয়ে শুরু। হেডিং, হেডিং শিরোনাম, শিরোনাম তো শির মাথাতেই থাকে। সো তুমি যদি আনইনটেন্ডেড, এই যে একটু খেয়াল করে দেখো, এই যে এই আনইনটেন্ডেড ইকোলজিক্যাল ইফেক্টস ইউজিং গার্ড ডগস, এই শিরোনাম যদি পাও, শিরেই পাবা, প্যারাগ্রাফের শুরুর দিকেই পাবা। আমি সবগুলা প্যারাগ্রাফের প্রথম 2-3 লাইন পরে দেখতে পাচ্ছি এফ নাম্বার প্যারাগ্রাফে আনইনটেন্ডেড ইকোলজিক্যাল ইফেক্টস অফ ইউজিং গার্ড ডগস কথাটা হুবহু দেওয়া আছে। এটা আমি কিভাবে গেছি, কারণ আমি আগে পড়ছি। তোমাকে কিন্তু এখানে অ্যাটলিস্ট 1 মিনিট সময়, এক ভাগ্য ভালো থাকলে 1 মিনিটের আগে হয়ে যাবে। পড়ার স্পিড এবং প্রিপারেশন ভালো থাকলে 1 মিনিটের আগে হয়ে যাবে। যদি না থাকে তাহলে কিন্তু খুঁজে বের করতে অনেক সময় লাগবে। এখন টাইম, প্রিপারেশন ভালো করার, প্রিপারেশন ভালো করো যাতে দ্রুত খুঁজে পাও। এফ নাম্বার প্যারাগ্রাফ থেকে তার মানে আমাদের সামারি শুরু। যদি এফ এই সামারির 4টার অ্যান্সার বের হয়ে যায়, সামারিতে আজকে 4টা গ্যাপ আছে বাই দ্য ওয়ে, যদি 4টার অ্যান্সার এফ এই পেয়ে যাই তাহলে তো ভালো, অল্প সময়ের মধ্যে পেয়ে গেলাম, অল্প একটু প্যারাগ্রাফের মধ্যে পেয়ে গেলাম। বাট যদি এটা এক্সটেন্ড করে তাহলে জি নাম্বার প্যারাগ্রাফেও যেতে পারে। এইটার আর কোনো ঠিক ঠিকানা আগে থেকে নাই। নাও হোয়াট আই এম গোয়িং টু ডু ইজ, আমি এখন সামারির কোশ্চেনটা পড়বো এবং কোশ্চেন ভালো মতন বোঝার চেষ্টা করবো। দেখো প্রায় সময় যে জিনিসটা হয়, বিভিন্ন ক্লাসে বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে ওই টিচাররা অথবা ভিডিও ম্যানরা একটা দুইটা ওয়ার্ড দেখায়, এবং ওই একটা দুইটা ওয়ার্ডকে বা ওই একটা দুইটা ওয়ার্ডের সিনোনিমকে ধরে নিয়ে যায় হচ্ছে প্যাসেজে। যাওয়ার পরে ওই প্যাসেজের যদি 6 লাইনের প্যাসেজ বলতে ওই প্যারাগ্রাফের যদি 6টা লাইন থাকে তার মাঝে একটা লাইন পরে সে অ্যান্সার বের করে ফেলে। এবং তোমরাও আসলে একটু বোকাই আছো হয়তো, বা তোমরা ওই জিনিসটা ফলো করো। এটা কিভাবে হয় বলো? নিজের কমন সেন্সের কাছে প্রশ্ন করলেই তো হয়। ইটস নট পসিবল। একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে কোশ্চেনই ভালো বোঝে না, সে এটাই জানে না
যে তাকে উত্তর দিতে হবে কি। সো ফার্স্ট অফ অল উই আর গোইং টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন্স। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সামারির কোশ্চেন অ্যানালাইসিস করো, তুমি নিজেই ধরে ফেলতে পারবা যে সামারিতে আসলে কি টাইপের কোশ্চেন হয়, সামারিতে আসলে কি জিজ্ঞেস করে, এবং এটা তুমি স্কুল কলেজে অনেকবার করছো। চলো প্রশ্নে যাই। আমাদের এখানে বলতেছে আনইনটেন্ডেড ইকোলজিক্যাল ইফেক্টস অফ ইউজিং গার্ড ডগস ইন নামিবিয়া, livestock guard dogs have been used to protect domestic animals from attacks by cheetahs. প্রথম লাইন থেকে আমরা দুইটা স্ট্রং কিওয়ার্ড পেয়ে গেছি, একটা হচ্ছে নামিবিয়া এন্ড দি আদার ওয়ান ইজ চিটা। চলো আমরা নামিবিয়া এবং চিতাকে একটুখানি দাগায় ফেলি। বাই দ্য ওয়ে, আমি এফ নাম্বার প্যারাগ্রাফটাকে আসলে নিচে আমাদের বোঝার সুবিধার জন্য কাছে নিয়ে আসছি, ঠিক আছে? এই যে আমাদের সামারি, এই যে এফ নাম্বারকে আমি নিচে নিয়ে আসছি। সো উই গেট নামিবিয়া, এই হচ্ছে আমাদের সেই নামিবিয়া। নামিবিয়াকে, চলো, নামিবিয়া অনেক সুন্দর একটা কান্ট্রি, হ্যাঁ, একটু হয়তো আনসেফ বাট অনেক সুন্দর একটা কান্ট্রি। চিটাস তার পাশেই আছে, চলো চিটাসকেও আমরা কালার করে দিই। এরপরের ইয়াটা পড়ি, মানে লাইনটা পড়ি। দিস হ্যাজ লেড টু আ রাইজ in the deaths of other predators, particularly dash. তাহলে লাইভস্টক গার্ডরা হ্যাভ বিন ইউজ টু প্রোটেক্ট ডোমেস্টিক অ্যানিমালস ফ্রম অ্যাটাকস বাই চিটাস। ডগরা চিতার হাত থেকে প্রাণীদেরকে বাঁচাতো, কিন্তু দিস হ্যাজ লেড টু এ রাইজ ইন দ্য ডেথস অফ আদার প্রিডেটর্স। সো চিতার হাত থেকে বাঁচাইতো, কিন্তু চিতা ছাড়াও অন্য কোন একটা প্রাণী আছে যেটা মারা পড়তো। কিভাবে বুঝলাম? ওই যে led to a rise in the deaths of other predators, particularly dash, বিশেষভাবে অমুক, particularly নাফিসার, বিশেষভাবে নাফিসার, particularly হৃদয়, বিশেষভাবে হৃদয়। অর্থাৎ আমরা এখানে একটা নাম খুঁজতে চাচ্ছি। কার নাম খুঁজতে চাচ্ছি? একটা প্রাণীর নাম খুঁজতে চাচ্ছি, এবং সেই প্রাণীটা চিটা হইতে পারে না, বিকজ ওই যে আদার প্রিডেটর্স, চিটা না, আদার প্রিডেটর্স। চলো তো একটু নামিবিয়ার অংশটা পড়ি, এখান থেকে একটু মনোযোগ দিয়ে পড়ি। তাহলে the extent of these problems is unknown, but the consequences are clear in Namibia. Cheetahs aren't the only species that cause sheep and goat losses there. sheep আর goat লস হচ্ছে, সাবধান, এগুলো কিন্তু শিকারী প্রাণী না, এগুলো কিন্তু ডেথ না। sheep আর goat হচ্ছে ফার্মল্যান্ডের প্রাণী। আমরা খুঁজতেছি চিটার মতন আদার প্রিডেটর্স, মানে আরেকটা ওই যে ওরকম শিকারী প্রাণী। আদার প্রিডেটর্স, এই যে ইয়া মিলতেছে, কি বলে এটাকে, আমাদের হচ্ছে ওই কিওয়ার্ড মিলতেছে। আদার প্রিডেটর্স also attack livestock. In 2015, researchers reported that in spite of the impact farmers obtaining guard dogs had on cheetahs, the number of jackals killed by dogs and people actually increased. The number of jackals killed by guard dogs and people actually increased. The number of jackals killed by dogs and people are increasing. 37 নম্বর কোশ্চেনটাকে আলাদাভাবে দেখো। There is a rise in the deaths of other predators, particularly dash, ওই একটা প্রাণী। বলো অ্যান্সার কি? অর্থাৎ ওই যে ওই বলো বলতে, সরি, কমেন্টে লেখো অ্যান্সার কি। ফারহান একটা লিখছে রিডিং, হ্যাঁ, কমলাপুর ট্রেনে। এই নেওয়াজ, আচ্ছা, এই লাইভের পরে কথা হবে তোমার সাথে। কমলাপুর থেকে সাবধানে থাকো, কমলাপুরে মানে ওই জানালার থেকে সাবধানে থাকো, মোবাইল। অ্যান্সার বলো, কি হইতে পারে? ফারহান একটা অ্যান্সার দিয়ে ফেলছে। This has led to a rise in the deaths of other predators, particularly dash. Namibia cheetah পরের লাইন। In 2015, researchers reported that in spite of the impact farmers obtaining guard dogs had on cheetahs, the number of jackals killed by dogs and people actually increased. সত্যিকার অর্থে বাড়ছে। তার মানে ইয়েস ফারহান, থ্যাংক ইউ। 37 অ্যান্সার হচ্ছে জ্যাকেল। তার মানে জ্যাকেল আরেকটা প্রিডেটর প্রাণী যেটা মারা যাচ্ছে। গেল হচ্ছে আমাদের 37 অ্যান্সার জ্যাকেল। আমি এখানে জ্যাকেল লিখতে চাচ্ছি, জ্যাকেলস, যেভাবে মেসেজ আছে ওইভাবে লিখবা। নাও কাম টু নাম্বার 38. In addition, it has been suggested that the dogs could have dash, which may affect other species. এই বাক্যটাকে নিচে নিয়ে আসছি, এই যে এইখানটা একটু দেখো।
ইন এডিশন আরো ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট, এটা বলা হয় যে ডগস কুড হ্যাভ ড্যাশ, কুকুরদের একটা কিছু থাকতে পারে, হুইচ মে এফেক্ট আদার স্পিসিস, যেটা কিনা অন্য স্পিসিসদেরকে প্রভাবিত করতে পারে। নাও একটা ওই যে ওই ভিডিওতে বলবে এফেক্টকে আক্রান্ত করা, কারণ অ্যান্সার হচ্ছে ডিজিজ। তোমাকে আগে থেকে হিন্ট দিতে থাকবে যে দেখো এফেক্ট মানে কিন্তু আক্রান্ত করা, আক্রান্ত করা। এখন বলতে থাকবে যে বলে হুইচ মে এফেক্ট আদার স্পিসিস, ইন এডিশন ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট দ্য ডগস কুড হ্যাভ ড্যাশ, কুকুরদের একটা কিছু থাকতে পারে হুইচ মে এফেক্ট আদার স্পিসিস, যেটা কিনা অন্য স্পিসিসদেরকে এফেক্ট করতে পারে। এফেক্ট মানে কিন্তু প্রভাবিত করা, এটা ভালো প্রভাবও হইতে পারে, এটা খারাপ প্রভাবও হইতে পারে, উই ডোন্ট নো, এর জন্য আমরা এফেক্ট শব্দটা ব্যবহার করি। ঠিক আছে, এবং এটা একটা ভার্ব। ওই যে যখন ভিডিওতে তোমাকে একটা মানে ভুল ইন্টারপ্রিটেশনে নিয়ে যাচ্ছে, মিথ্যা পথ দেখাচ্ছে, তখন তোমাকে এই জিনিসটাই বলবে যে এই যে দেখো এখানের মধ্যে হচ্ছে বলতেছে না যে হুইচ মে এফেক্ট আদার স্পিসিস, তার মানে কুকুরদের একটা কিছু থাকবে যেটা কিনা অন্য স্পিসিসদেরকে আক্রান্ত করবে। এফেক্ট শব্দের অর্থ কিন্তু এখানে প্যাসেজ পড়ার আগেই আক্রান্ত হয়ে গেছে। এটাই হচ্ছে ফাঁকি, এই জিনিসটা করবা না। তুমি এখনো জানো না যে বলে কুকুরের কারণে পজিটিভ হইতে পারে নাকি নেগেটিভ হইতে পারে। তবে রিডিং আন্ডারস্ট্যান্ডিং বলতে একটা কথা আছে, সেটা হচ্ছে প্যারাগ্রাফটা শুরু হয়েছে একটা নেগেটিভ জিনিস দিয়ে, সেটা হচ্ছে চিটারা, ঠিক আছে, জ্যাকেল মারা পড়তেছে এবং কুকুরদের একটা কিছু থাকার কারণে অন্যান্য প্রাণীও এফেক্টেড হইতে পারে, অর্থাৎ প্রভাবিত হইতে পারে। যেহেতু প্যাসেজটা এখনো পর্যন্ত নেগেটিভে একটা ভাইবই দিচ্ছে, সেই হিসাবে হয়তো এই এফেক্টটা নেগেটিভই হইতে পারে। চলো আমরা খুঁজি, আমরা কি খুঁজতেছি? আমরা আসলে বেসিক্যালি একটা অবজেক্ট খুঁজতেছি। দেখো সাবজেক্ট চলে গেছে, ইট হ্যাজ বিন চলে গেছে, সাজেস্টেড দ্যাট, আচ্ছা দ্যাট এর পরে তো আবার আরেকটা নতুন বাক্য শুরু হয়, তাহলে যে দি ডগস এটা হচ্ছে আমার নতুন বাক্যের সাবজেক্ট। কুড হ্যাভ ভার্বও চলে গেছে, তাদের থাকতে পারে ড্যাশ, তার মানে আমরা একটা নাম খুঁজতেছি, আর অবজেক্ট গুলো আসলে সাধারণত নামই হয়। চলো দেখি কুকুরদের কি থাকে যেটার কারণে অন্যান্য প্রাণীরা সমস্যায় পড়ে। আসো, আমাদের জ্যাকেল অ্যান্সারটা যেখান থেকে বের হয়েছে, এই যে এটা হচ্ছে আমাদের সেই জ্যাকেল অ্যান্সার, এর নিচ থেকে বের হবে ডেফিনেটলি। ডেফিনেটলি ঠিক না, মানে মোস্ট প্রবাবলি। তাহলে এরপরের লাইন থেকে বলি, guard dogs have other ecological impacts too। এই যে আদার ইম্প্যাক্ট, আদার ইকোলজিক্যাল ইম্প্যাক্ট, এটা হচ্ছে আমাদের প্রশ্নের ইন এডিশন। আচ্ছা, they have been found to spread diseases, ওই যে বলে দিছিলাম যে অ্যান্সার হচ্ছে ডিজিজেস। দে, দেখো দে কিন্তু এই লাইনে নাই, দে হচ্ছে রেফারেন্সিং, দে আগের লাইনে আছে। দে মানে তারা, আমরা মনে করি মানুষ, না সবসময় মানুষ না। চলো তো আগের লাইনে সাবজেক্ট কি দেখি, আগের লাইনে সাবজেক্ট হচ্ছে গার্ড ডগস, তার মানে দে হচ্ছে আমাদের ওই গার্ড দেওয়া যে কুকুরগুলো ছিল সেই কুকুরগুলো। দে হ্যাভ বিন ফাউন্ড টু স্প্রেড ডিজিজেস টু ওয়াইল্ড অ্যানিমালস, এই ওয়াইল্ড অ্যানিমাল হচ্ছে আমাদের কোশ্চেনের আদার স্পিসিস, হুইচ মে এফেক্ট, ওই যে ওই এফেক্টটা হচ্ছে কি, ওই যে মানে স্প্রেডিং এর মাধ্যমে ডিজিজ যে যাচ্ছে কি হয়, ও প্রভাবিত হয়, আক্রান্তই হয়। তার মানে যে অ্যান্সার হচ্ছে আমাদের ডিজিজেস। তাহলে এইখানে আমার অ্যান্সারটা হবে ডিজিজেস। আবার কেউ ডিজিজ লেখো না, যেভাবে প্যাসেজে আছে হুবহু ওইভাবে লিখতে হবে। চলো ডিজিজেস কে আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিই। আমি প্রায় সময় ক্লাসে একটা জিনিস করি, তোমরাও জানো এটা করি, যে সেটা হচ্ছে 37 এবং 38 সলভ করার পরে বলি 39 হচ্ছে অনেক কঠিন, চলো 39 বাদ দেই, 40 আগে করি। বেসিক্যালি এইটা আসলে 39 কঠিন হোক চাই না হোক, আমি সাধারণত এটাই বলি যে বলে চলো মনে করো যে একটা কঠিন, ব্রেক দিয়ে যাই। এটার পিছনে লজিকটা হচ্ছে এই, আমার স্টুডেন্টরা অনেক সময় যেটা সত্যিকার অর্থে কঠিন এই গ্যাফে, ওইটাকে যে বাদ দিয়ে পরেরটাতে যাবে এবং কঠিনটার জন্য পসিবল অ্যান্সারের জায়গা যে ছোট করে আনবে, এই কাজটা সাহসে কুলায় না আমার স্টুডেন্টদের, সাহস করে উঠতে পারে না, কারণ আনফরচুনেটলি তাদের প্রিপারেশনটা অনেক সময় কম থাকে। আমি হয়তো বা তাদেরকে ইন্সপায়ার করতে পারি না যে আরো প্রিপেয়ার করো, ওকে, বাট করা উচিত তো। এই যে সাহসটা যাতে হয়, ভয়টা যাতে ভাঙে, এটার জন্য আমি প্রায় সময় স্টুডেন্টদেরকে বলি চলো ধৈর্য নাও যে ভাই 39 নাম্বারটা কঠিন, 39 বাদ দেই, চলো 40 আগে করি। তাহলে যে জিনিসটা হবে যে 40 ওই দিক দিয়ে ফিক্স হয়ে গেছে, 38 সেই দিক দিয়ে ফিক্স হয়ে গেছে। বেশিরভাগ সময় সামারি যেহেতু সিরিয়াল মেনটেন করে, তার মানে 39 অ্যান্সার মাঝখানে থাকবে। চলো 39 তো আছেই, 39 এবং 40 একসাথে পড়ি। 39 বলতেছে
which may affect other species and এবং that they may reduce the amount of dash available. They may reduce, they আবারও তার মানে guard dogs, they may reduce the amount of dash, কোন একটা কিছুর পরিমাণ কমায় দিবে। অফ প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়, নাউনটা যদি ভার্বের লিনিয়েজ থেকে আসে তাহলে যে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, কিন্তু এখানে যেহেতু অ্যামাউন্ট বলতেছে তার মানে একটা আনকাউন্টেবল নাউন বসবে যেটা গণনা টনা যায় না, সিঙ্গুলার ফর্মে হয়তো বা বসবে। সিঙ্গুলার ফর্মে বসাটা উচিত যদি না প্যাসেজে ভায়োলেট করে নিয়মটা, সিঙ্গুলার যেভাবে আছে ওইভাবেই বসাবো। কোন একটা কিছু পরিমাণ কমাই দিতেছে, অ্যাভেইলেবল টু সার্টিন ওয়াইল্ড অ্যানিমেলস, এটা আসলে সোজা কিন্তু ধরে নিতেছে এটা কঠিন। কেন? যে ওই অভ্যাসটা হওয়ার জন্য যে কঠিন থাকলে যাতে নিচে নামতে পারি। 40 নম্বরটা পড়ি। On the other hand, these dogs may help birds. These dogs may help birds. এই ডগগুলো হয়তো বা বার্ডদেরকে সাহায্য করতে পারে, করে ইনফ্যাক্ট, by protecting their nests. এই দেয়ার কিন্তু আবার ডগ না, এই দেয়ার কিন্তু বার্ডস, কারণ নেস্ট কুকুরের থাকে না। These might otherwise, নয়তো এই নেস্ট গুলো, these might otherwise be threatened, ঝুঁকিতে পড়বে, by predators such as dash. ঠিক 37-এর মতন আরেকটা প্রশ্ন। আমি তোমাদের আজকে শুরুতেই বলছি যে তুমি কোশ্চেন অ্যানালাইসিস করা শিখো। কোশ্চেন অ্যানালাইসিস করলে এমনি নিজে থেকেই বুঝবা যে কোশ্চেন এভাবে হয়। যখন ছোটবেলায় ম্যাথের কোন একটা চ্যাপ্টার পড়তা, ধরো উপপাদ্যের চ্যাপ্টার পড়তা, তখন তো আগে বুঝতা যে আচ্ছা উপপাদ্যে এই টাইপের কোশ্চেন হয়। এখন কেন সেটা করো না? কোশ্চেন আগে অ্যানালাইসিস করো, দেখো 37 আর 40 বেসিক্যালি সেম, দে ওয়ান্ট আস টু ফাইন্ড দি এক্সাক্ট সেম থিং। 37 একটা পার্টিকুলার স্পিসিসের নাম খুঁজতে বলছিল, আজকেও এখানে 40 একটা পার্টিকুলার প্রিডেটরের নাম খুঁজতে বলতেছে। ওইখানে পার্টিকুলারলি কথাটা ব্যবহার করছিল, এখানে সাচেস কথাটা ব্যবহার করতেছে, কিওয়ার্ড হিসেবে এখানে দিতেছে বার্ডস এন্ড দে আর বিং থ্রেটেন্ড। আনফরচুনেটলি বার্ডটা না এফ নাম্বার প্যারাগ্রাফে নাই, বার্ডটা আছে হচ্ছে জি নাম্বার প্যারাগ্রাফে, যেটা আমি আগে থেকে কালার করে রাখছি। এইটা আবার কেউ অদ্ভুত কোনো ইয়া হিসেবে ধরে নিও না যে স্যার আগে থেকে জানতো, আগে থেকে কিছুই না, আমি আগে পড়ে নিছি এই জন্য জানতাম। তোমার পরীক্ষার হলে এটা পড়ে নিতে হবে। তুমি দেখবা যে বার্ডস নিচে এইটুকু জায়গার মধ্যে বার্ড নাই। পাখিদেরকে আক্রমণ করতেছে এমন একটা প্রিডেটরের নাম খুঁজবো, আমি এটার অ্যান্সার বলবো না, তোমরাই এটার অ্যান্সার কাইন্ডলি কমেন্ট বক্সে লিখবা। আই এম জাস্ট গোয়িং টু রিড, আমার পড়তে ভালো লাগে আমি পড়বো। দ্য এভিডেন্স সো ফার however indicates that these consequences aren't always negative. Guard dogs can deliver unexpected benefits by protecting vulnerable wildlife from predators. For example, their presence has been found to protect birds which build their nests on the ground in fields, where foxes would normally raid them. Where foxes would normally raid them. Where foxes would normally raid them. ফক্সরা তাদেরকে রেড করে। দেখো কি অ্যান্সার? হ্যাঁ স্যার, এক্সাম্পল গুলাতে কি ম্যাক্সিমাম টাইমে নাউন বসে? হ্যাঁ এক্সাম্পল তো ওই যে উদাহরণ স্যার, নাউনই হওয়া উচিত। আরফান রাফি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফারহান, ডিজিজেস, থ্যাংক ইউ। জিহাদ, জ্যাকেলস, জেনি, থ্যাংক ইউ। জ্যাকেলস, নাইম, জ্যাকেলস, ওকে। একটু শেয়ারের উপর রেখো, আমার অন্যান্য স্টুডেন্টরাও যাতে আসে, ওরাও যাতে বলতে পারে প্লিজ। হ্যাঁ বাইজিৎ, হ্যাঁ বাইজিৎ, থ্যাংক ইউ। তোমাদের ওই আমাদের গ্রুপটাতেও মানে ক্লাসের গ্রুপটাতেও বাইজিৎ শেয়ার করে দিতে পারো। ইভেন রিডিং এর আর স্পিকিং এর গ্রুপগুলোতেও, আমাদের ক্লাসের যে গ্রুপগুলো সেগুলোতেও শেয়ার করে দিতে পারো। আমি আজকে আসলে শেয়ার করতে ভুলে গেছি, আই এম রিয়েলি সরি। চলো এখানে অ্যান্সার, হ্যাঁ অবভিয়াসলি অ্যান্সার জ্যাকেলস। একটা অ্যান্সার বের করা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ওই 39-এর, অ্যান্ড দ্যাট দে মে রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ড্যাশ, কোন একটা কিছুর অ্যামাউন্ট কমিয়ে দেয়। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে স্যার আমি না ওই যে বসছি শুরু থেকে শেষ পর্যন্ত শিখাইতে, মানে অ্যান্সার বের করতে না, আমার কোনো কেরামতি দেখাইতে না। তুমি একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এফ নাম্বার প্যারাগ্রাফ ছিল নেগেটিভ। এফ নাম্বার প্যারাগ্রাফে বলতেছিল ওকে ইন স্পাইট অফ হ্যাভিং পজিটিভ ইফেক্টস অন, অথবা ইফেক্টস ইন স্পাইট অফ হ্যাভিং পজিটিভ ইফেক্টস অন cheetahs there has been a negative effect on the jackals. জ্যাকেল মারা পড়তেছে, ডিজিজ ছড়াচ্ছে, কিছু একটা অ্যামাউন্ট কমে যাচ্ছে। জাস্ট লুক এট প্যারাগ্রাফ জি, জাস্ট শুধু প্যারাগ্রাফ জিটা শুরুটা দেখো। দ্য এভিডেন্স সো ফার however indicates that these consequences aren't always negative. এই কনসিকুয়েন্স গুলো, হ্যাঁ এফ নাম্বার প্যারাগ্রাফে আমরা বলছি যে সবকিছু নেগেটিভ নেগেটিভ,
আরেন্ট অলওয়েজ নেগেটিভ, সবসময় নেগেটিভ না। তার মানে এক্সামিনার চাচ্ছে জি নাম্বার প্যারাগ্রাফে একটা পজিটিভ কিছু বলতে, তার মানে জি নাম্বার প্যারাগ্রাফটা পজিটিভ হবে। এইটাই রিডিং আন্ডারস্ট্যান্ডিং। এই জিনিসটা শেখার জন্য তুমি বই কিনছো, ভিডিও দেখার জন্য কিনো নাই। ভিডিও থেকে ওই যে ওই দুম করে একটা প্রিপোজিশন দেখে অ্যান্সার বের করে ফেলানোর জন্য কিনো নাই। যখন ওই যে একজন টিচার তোমাকে ক্লাসরুমে অফলাইন ক্লাসে বসে বলতেছে, হ্যাঁ এই যে দেখো এফেক্ট মানে কিন্তু আক্রান্ত হওয়া, কি দিয়ে আক্রান্ত হয়, কেউ বলতেছে স্বাভাবিকভাবেই মানুষ বলবে যে রোগে আক্রান্ত হয়, তো কেউ একদম বলতেছে হ্যাঁ স্যার রোগে আক্রান্ত হয়, আর তখন বলতেছে এই যে দেখছেন না পড়েই মানে পারা হয়ে গেল, না পড়েই অ্যান্সার হয়ে গেল। এই জিনিসটা করার কোনো দরকার নেই। এবং এই ধরনের ক্লাসে প্লিজ রেজ ইউর ভয়েস, ওকে, ইউ হ্যাভ পেইড দি মানি। আচ্ছা, গেল এটা। দেখো একটু একটা জিনিস খেয়াল করো, আমাদের ডিজিজেস অ্যান্সার ছিল এই জায়গাটাতে, বার্ডের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ফর এক্সাম্পল থেকে, এবং ওই যে তোমাদের ফক্সেস যে অ্যান্সার দ্যাট ইজ হিয়ার। বাই দ্য ওয়ে রেইড মানে ওই যে রেইড করা, রেইড চালানো, তোমরা অলরেডি বাংলাতেই বোঝো রেইড করা মানে কি। হ্যাঁ, এই যে মাঝের যে অল্প একটু অংশ আছে বুঝছো, এই যে ঠিক এইটুকু জায়গার মধ্যে আমাদের ওই যে বাদ দিয়ে আসা যে কোশ্চেনটা হুইচ ইজ নাম্বার 39 এটা থাকবে। বাদ দিয়ে আসা কোশ্চেনটা একটু পড়ি, তোমরা নিজেরাই বের করতে পারবা। এবং ইনফ্যাক্ট যদি 39 নাম্বারটা আজকে কঠিন না, আমি তো বলেই নিছি যে সাপোজ যদি 39 নাম্বারটা কঠিন হইতো, তারপরেও যদি তুমি 39 নাম্বারটাকে যে এরকম অল্প একটু জায়গার মধ্যে আনতে পারো, তখন না ওই যে নাউনের প্রেডিকশনটা করে যে হ্যাঁ এখানে হয়তো একটা নাউন বসবে, লজিক্যাল প্রেডিকশনটা করে যে হ্যাঁ আচ্ছা কেমন নাউন বসবে, ওই যে কোন একটা পজিটিভ বা নেগেটিভ সাউন্ডিং কোন একটা কিছু বসবে। আজকে যেমন আনকাউন্টেবল নাউন, যেমন দেখো ওই যে বলতেছে এন্ড দ্যাট দে মে রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ড্যাশ, কোন একটা কিছুর পরিমাণ কমায় দেয়। আমি এই যে বড় করছি, আমি এটুকু পড়ি, সবাই শোনো। দে মে অলসো কম্পিট উইথ আদার কার্নিভোরস ফর ফুড। এই এক লাইনে অ্যান্সার। কার্নিভোর শব্দের অর্থ তুমি যদি রিডিং প্যাসেজ 3 তে এসেও না জানো, দেন ইউ আর আ ভেরি পুয়ার পার্টিসিপেন্ট। তুমি তাহলে রিডিং প্যাসেজ 1 এ এই অ্যানিমাল রিলেটেড যা আছে সেগুলো পড়ো নাই, অথবা তোমার টিচার পড়ায় নাই, এই জিনিসটা করো না। একই ধরনের প্যাসেজ ঘুরে ফিরে আসে, দ্যাটস ওয়াই ভোকাবুলারিজ কমন পড়ে। কখনোই এই জিনিসটার মধ্যে পড়ো না। যেমন ওই গত কয়েকদিন আগে একটা ভিডিও মেবি চোখের সামনে এসে পড়ছিল, প্রিপোজিশন দিয়ে যে টু আছে কোশ্চেনে, চলো প্যাসেজে কোথায় টু আছে ওইখান থেকে ধুম বের হয়ে গেল একটা অ্যান্সার। এই জিনিসগুলো করো না প্লিজ। কার্নিভোর শব্দের অর্থ মাংসাশী প্রাণী। গন্ডায় গন্ডায় প্যাসেজ আছে যেগুলা রিডিং প্যাসেজ 1 এই হচ্ছে আমাদের অ্যানিমেল রিলেটেড প্যাসেজ থাকে। প্লিজ স্টাডি দেম, নট অনলি রিড দেম, not only solve them, study them. Carnivore, they may also compete with other carnivores for food, and by creating a landscape of fear, their mere presence can influence the behavior of prey animals. তার মানে তারা যেহেতু কম্পিট করে, তারা মানে কুকুররা কম্পিট করে খাবারের জন্য অন্য কার্নিভোর মানে প্রিডেটর মানে মাংসাশী প্রাণীদের জন্য, তার মানে অভাবটা বাসস্থান বা চামড়ার হইতে পারে না, অভাবটা হবে ফুডের। এই যে এটা হচ্ছে আমাদের সেই ফুড। কোশ্চেন অ্যানালাইসিস করি। কোশ্চেনের মধ্যে আমাদের 37-এ বলছিল পার্টিকুলারলি দিয়ে কোন একটা প্রাণীর নাম খুঁজতে, কুড হ্যাভ এর পরে গ্যাপ ছিল এবং সাবজেক্ট ভার্ব সবই চলে গেছিল, তো আমাদের আবার আরেকটা নাউন খুঁজতেছিলাম। এটা হচ্ছে আমাদের গ্রামারের অংশটুকু। যদি লজিক দিয়ে চিন্তা করো তাহলে কি, ইন এডিশন ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট দ্য ডগস কুড হ্যাভ ড্যাশ, কুকুরদের একটা কিছু থাকতে পারে যেটা কিনা অন্য প্রাণীদেরকে এফেক্ট করে, প্রভাবিত করে, এখানে খারাপ ভাবে আক্রান্ত করা, দ্যাট ইজ ডিজিজেস। 40 নম্বর আগে করছিলাম বার্ডেরটা করার পরে বললাম যে ও আচ্ছা বার্ডের এখানে আবারও প্রিডেটরস এর নাম বুঝতে বলছে, যে একটা প্রিডেটর সাচেস বুঝো, বুঝলা ফক্সরা রেড করে পেয়ে গেলা। মাঝখানে 39 নম্বরটা কোনো একটা কিছু ডিক্রিজ করে, সেটার অ্যান্সার বের হয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে এফ নাম্বার প্যারাগ্রাফে কোনো নেম ছিল না, কোনো বিজ্ঞানীর নাম ছিল না। জি নাম্বার প্যারাগ্রাফেও আমি এখন পর্যন্ত কোনো নাম, জি নাম্বার প্যারাগ্রাফটা ইটস ভেরি স্মল ইন সাইজ বাট স্টিল এখানে কোনো নাম দেখতে পাচ্ছি না। তার মানে এফ এবং জি থেকে নেম ম্যাচিং নাই। এফ এবং জি থেকে যদি নেম ম্যাচিং না থাকে, ভালো রকমের একটা পসিবিলিটি আছে ইনফরমেশন ম্যাচিং এ এফ অথবা জি থেকে থাকার। আরো একটা এক্সাক্ট নিয়ম, সেটা হচ্ছে যে এফ নাম্বার থেকে যেহেতু এতগুলো অ্যান্সার আসছে, জ্যাকেলস আসছে, ডিজিজ আসছে, ফুড আসছে, কমন সেন্স বলে যে এফ নাম্বার থেকে আরেকটা ইনফরমেশন ম্যাচিং আসার চান্সটা একটু কমই। তবে এটার কোনো ভিত্তি নাই, এটা মানে ভিত্তি নাই বলতে এরকম না যে এটা ফিক্সড, এটা নির্ধারিত এরকম না, তবে চান্সটা খুব লো।
যেহেতু এখান থেকে অলরেডি 3টে অ্যান্সার এসে পড়ছে, বাট এক্সামিনার যদি ওই যে আমাদের রিডিং আন্ডারস্ট্যান্ডিং বুঝে নিতে চায়, সে কিন্তু চাইলে কোশ্চেনটা ওইভাবে করতেও পারে যে এফ থেকে হয়তো বা আরেকটা অ্যান্সার আসছে। জি নাম্বার প্যারাগ্রাফ থেকে যেহেতু একটা অ্যান্সার আসছে, এবং জি নাম্বার প্যারাগ্রাফে যেহেতু কোনো নাম নাই, হয়তো থাকলেও একটা থাকতে পারে ওই ইনফরমেশন ম্যাচিং, বাট স্টিল দেয়ার ওয়াইল্ড ইমাজিনেশনস, দেয়ার ওয়াইল্ড প্রেডিকশনস। চলো স্টুডেন্টদের ইয়া একটু দেখি। ফারহান সবগুলো অ্যান্সার দিয়ে দিছে, থ্যাংক ইউ। ওকে, ফুড ফুড ইয়েস। আপু হ্যাঁ, আমি যখন বুঝাই তখন ইজিলি বুঝতে পারি, ঠিক আছে। এখানে আমি একটু একটা কথা বলি, ওই যে আমি যখন ইয়াতে পড়তাম, শরীফুল BI 25 ব্যাচের, ওকে থ্যাংক ইউ শরীফুল, থ্যাংক ইউ ফর জয়নিং। You can share it with your friends also, and I would be really happy. আপু ওই যে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি বোঝানোর সময় যখন বোঝা যায়, আমি স্টুডেন্ট লাইফে আমি কলেজে থাকতে একটা কাজ করতাম, সেটা হচ্ছে আমার টিচাররা যেভাবে যেই কথা বলতো বোঝানোর সময়, আমি বাসায় এসে সেম জিনিস ওইভাবেই বলতাম নিজেকে। আমার টিচাররা হয়তো একটা অঙ্ক করে দিত, হয়তো বা 5টা অঙ্ক করে দিত, আমি বাসায় এসে ওই সিমিলার টাইপের 5টা নিয়ে বসতাম না, আগে ওই 5টা নিয়ে বসতাম, ওই জিনিসগুলো আমি আবার বলতাম। এখন আমাদের ভাগ্য ভালো যে এই জিনিসগুলো রেকর্ডেড থাকে, স্টুডেন্টরা সেভ করে রাখতে পারে, ভিডিও আপলোড করে রাখা যায়। ওই সময় তো এই জিনিসটা পসিবল ছিল না, তখন আমাকে ওইটা রিক্যাপ করতে হইতো, রিপিট করতে হইতো, নিজের যতটুকু মন থাকে ততটুকু বলে। আমার স্টুডেন্টরাও যদি রিক্যাপ করে, রিপিট করে, অবভিয়াসলি দে আর গোয়িং টু বি বেটার, ওকে, ওভার টাইম। স্যার আমাদের এখন আমরা কোশ্চেন অ্যানালাইসিসে যাব, আরো ডিপ অ্যানালাইসিসে। আমি এখানে কিছু জিনিস লিখে রাখছি, সেটা হচ্ছে সামারি স্টার্টস ফ্রম প্যারাগ্রাফ এফ, এনজেড প্যারাগ্রাফ কততে, এনজেড প্যারাগ্রাফ জি। তার মানে সামারি শুরু হয়েছে হচ্ছে এফ এ, সামারি শেষ হয়েছে প্যারাগ্রাফ জি তে। আমি কিছু অ্যানালাইসিস আগে করে রাখছি স্টুডেন্টদের সাথে আলাপ করার জন্য, সেটা হচ্ছে ওই যে নেম ম্যাচিং যেটা ছিল, একটু খেয়াল করে দেখো, এখানে 5জন ব্যক্তির নাম আছে, ড্যান ম্যাকন, সিলভিয়া রিবেইরো, লিন্ডা ভ্যান বোমেল, জুলি ইয়াং, বেথানি স্মিথ, এবং এই 5টা কথা তারা 5জনই বলছে। এখানে 5জনের নাম আছে, এখানে আবার 5টা কোশ্চেন আছে, তার মানে সবার ভাগে একটা করে পড়ে। আমি যে কাজটা আগের থেকে করে রাখছি সেটা হচ্ছে ড্যান মেকন, সিলভিয়া রিবেইরো, লিন্ডা ভ্যান বোমেল, জুলি ইয়াং, বেথানি স্মিথ, তারা কোন কোন প্যারাগ্রাফে আছে, তারা কোন কোন প্যাসেজে আছে, এই জিনিসগুলো আমি আগে থেকে ওই দাগায় রাখছি, সিলেক্ট করে রাখছি, যাতে আমাদের আলাপ করতে সুবিধা হয়। আমি একটু দেখাই সবাইকে, একটু খেয়াল করে দেখো। আমাদের বি নাম্বার প্যারাগ্রাফে আছে হচ্ছে ড্যান মেকন, সি তে আছে হচ্ছে সিলভিয়া রিবেইরো এবং লিন্ডা ভ্যান বোমেল, ওকে। ক্রিস জনসন নামে একজন আছেন, কিন্তু ক্রিস জনসন আবার কোশ্চেনে নাই, সো ওনাকে আমরা একটুখানি অন্য কোনো কালার করে দিই, হ্যাঁ। কি দিব, কালোর কাছাকাছি একটা কালার করে দিলাম, নাও। একদম নিচে দেখো যে সেইজ ভ্যান বোমেল, ভ্যান বোমেল আবারও আছে। এরপরে ডি নাম্বার প্যারাগ্রাফ আছে জুলি ইয়াং, একবারই আছেন উনি। এখানে যে শি সেইজ দিয়ে তার কথাটাকে কন্টিনিউ করা হয়েছে। ই নাম্বার প্যারাগ্রাফ আছে বেথানি স্মিথ এবং রিবেইরো। ফরচুনেটলি বলো আর আনফরচুনেটলি বলো, যাই বলো না কেন, এফ নাম্বার আর জি নাম্বার প্যারাগ্রাফে কারো নাম নাই, এ নাম্বার প্যারাগ্রাফেও কারো নাম নাই। তাহলে একটু একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের টোটাল প্যারাগ্রাফ ছিল ABCDEFG, এর মাঝে নেম ম্যাচিং এ 5জন ব্যক্তির নাম দেওয়া ছিল, এবং 5জন ব্যক্তি 5টা ভিন্ন প্যারাগ্রাফে থাকতে পারতো। আমাদের সৌভাগ্য আজকে 5জন ব্যক্তি 4টা প্যারাগ্রাফে, 5জনের জন্য 4টা পড়লেই হয়ে যাচ্ছে। তারা কে কোন প্যারাগ্রাফ আছে এটা এখানে লেখা আছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। আমি এটার সাইজটা যেটা, এটার ফন্ট সাইজটা যেটা, এটা ফন্ট সাইজটা একটু বাড়াই দিচ্ছি। আচ্ছা, নেম ম্যাচিং একটু খেয়াল করে দেখো, ড্যান মেকন আছে হচ্ছে প্যারাগ্রাফ বি তে, একবার আছে। ড্যান মেকন আর কোথাও নাই, তার মানে প্যারাগ্রাফ বি থেকে একটা অ্যান্সার শিওর। সিলভিয়া রিবেইরো এবং লিন্ডা ভ্যান বোমেল, ওনারা আছেন হচ্ছে প্যারাগ্রাফ সি তে, একবার একবার করে আছে, তার মানে এখান থেকে অ্যাটলিস্ট একটা অ্যান্সার তো আসবেই, বেস্ট 2 অ্যান্সার, সর্বোচ্চ গেলে 2টা অ্যান্সার আসতে পারে। জুলি ইয়াং, উনি প্যারাগ্রাফ ডি তে আছে এবং উনি এছাড়া আর কোথাও নাই, তার মানে ওইখান থেকে একটা অ্যান্সার আসবেই। বেথানি স্মিথ এবং সিলভিয়া রিবেইরো, ওনারা 2জন আছে হচ্ছে প্যারাগ্রাফ ই তে, এবং ওনারা 2জন যেহেতু আছে, হয় একটা অ্যান্সার অথবা বেস্ট 2টা অ্যান্সার এই আসবে। নাও, যখন কোন একটা ভিডিও যাবে,
ভিডিও বলতে হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো যাবে, সেই ভিডিওগুলা এই যে ওনাদের যে নাম, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, নাম কিন্তু খুঁজতে হবে না। এই যে আমি এখানে যে কাজটা করছি, ড্যান মেকন প্যারাগ্রাফ বি, প্যারাগ্রাফ বিতে যে ড্যান মেকন আছে এটা সবাই বের করতে পারবে, এবং এটার জন্য কিন্তু কোনো ভ্যান বা কোনো মার্ক নাই। ওই সোজাসুজি পরে বের করুক আর সাপের মতন আগা বাগা করে পরে বের করুক, যাই করুক না কেন, ওটা সবাই বের করতে পারবে। সর্বোচ্চ গেলে হয়তো কেউ 5 সেকেন্ড আগে করবে, কেউ 5 সেকেন্ড পরে করবে। সো তুমি যদি সাপের মতন আগা বাঁকা যাওয়ার অভ্যাস না থাকে, আগা বাঁকা যাওয়ার দরকার নাই, সোজাসুজি যে প্যাসেজের দিকে তাকানোর একটা দরকার আছে। বরঞ্চ ওই যে ওই ইনভার্টেড কমার আশেপাশে বা হাইফেনের আশেপাশে খুঁজো, বেটার, একটু দ্রুত পাবা। একটু একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে প্যাসেজটা, এখানে আসলে নেম ম্যাচিং এ তাহলে করতে হয় কি? যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে ড্যান মেকন প্যারাগ্রাফ বি তে যে আছে, চলো আমরা প্যারাগ্রাফ বিটা একটু দেখি। এই যে ড্যান মেকনের আন্ডারে এই যে এই 5টা লাইন আছে, হ্যাঁ, 4টা, 1 2 3 4, এই 4টা লাইনের মাঝে আদৌ একটা লাইনও কি ওই যে আমাদের কোশ্চেন্স যে আছে নেম ম্যাচিং এর, এই যে এই কোশ্চেন গুলা, এদের কোনোটার সাথে মিলে কিনা? এবং আমরা জানি মিলবেই। ওই যে ড্যান মেকনের যে 4 লাইন বা 5 লাইন আছে, সেই 4 বা 5 লাইনের সাথে হয় 32 মিলবে, না হয় 33 মিলবে, না হয় 34 মিলবে, না হয় 35 মিলবে, না হয় 34 মিলবে। ইন আদার ওয়ার্ডস, ব্যাপারটা কিন্তু অনেকটা ট্রু ফলস নট গিভেন এর মতনই। অর্থাৎ 32 নম্বরের অ্যান্সারটা ড্যান মেকনের ওই 4 লাইনের জন্য ট্রু কিনা, 33 নম্বরটা ড্যান মেকনের ওই 4টা লাইনের জন্য ট্রু কিনা। যদি 33 নম্বরটা ড্যান মেকনের ওই 4 লাইনের জন্য ট্রু হয়, যদি 33 নম্বরটাকে ঘুরে ফিরে কোনোভাবে ড্যান মেকনের ওই 4টা লাইনের মধ্যে ফালাতে পারো যে হ্যাঁ, ড্যান মেকন আসলে এই কথাগুলাই প্যারাফ্রেজড ওয়েতে বলছে, অন্য কোনো ভাবে বলছে, দেন ইউ আর দি গেইনার, ইউ ক্যান অ্যান্সার ইট। তুমি এই জিনিসটা অ্যান্সার করতে পারো। যখন একটা ভিডিও যাবে এই এই নেম ম্যাচিংটার উপরেই, তখন অদ্ভুত ভাবে, যতটুকু আমার অভিজ্ঞতা, আমি যা দেখছি, এই 32 থেকে 36-এর মধ্যে যেটা এক্সপ্লেন করা সবচেয়ে সোজা, ওই ভিডিও ম্যান ওই কোশ্চেনটা দিয়ে শুরু করবে। এবং যেটা এক্সপ্লেন করা সবচেয়ে কঠিন, ওই ভিডিও ম্যান ওইটাকে সবার লাস্টের জন্য রাখবে এবং বলবে যে দেখো, এই যে একজন বাকি ছিল এবং এইটাই আসলে, তো প্রশ্ন একটা বাকি, নামও একটা বাকি, এটা না পড়ে অ্যান্সার দিয়ে দিতে পারছো। এই ফাঁকির মধ্যে প্লিজ পড়বা। মানে এটা একটু কষ্টজনকই, হ্যাঁ, দুঃখজনকই, এইভাবে স্টুডেন্টদের সামনে একটা প্রলেপ রেখে দেওয়া। এবং বাঙালি স্টুডেন্টরা, ইনক্লুডিং মি, আমি সহ, আমিও তো আসলে স্টুডেন্টই, টিচার আর কি, টিচার মানেও স্টুডেন্টই আসলে, ইনক্লুডিং মি, আমরা কিন্তু অনেক লোভে পড়ি। এবং আমরা এই জিনিসগুলো যখন দেখি তখন পাল্টা কোশ্চেন রেজ করি না, ক্লাসে তো করিই না, ভিডিওর কমেন্টে তো করিই না, নিজের কাছেও করি না, যে আরে এইটা কেমনে হইলো, এটা তো আসলেই বলে দিল যে বলে এই ওইটা তো পড়তে হইলো না। তুমি না জানো না, যেটা আসলে না পড়ে হয়েছে ওইটাই সবচেয়ে ডিফিকাল্ট। এটা আগে তো পড়া আছে, এই জন্য আগে বুঝতে পারছে যে ও আচ্ছা ঠিক আছে, এটা তো তাহলে বেশি ডিফিকাল্ট, তাহলে এটারে সবার লাস্টে রাখি। এইভাবে করতে করতে একটা সময় মেধা হারায় যায়। এইভাবে করতে করতে একটা সময় মানুষের ইচ্ছা হারা যায়, মানুষ চেষ্টা করলেও তখন পারে না। এই যে তোমাদের যে একটা কথা আছে না যে স্যার আমি তো অনেকদিন, অনেক সময় তোমরা আফসোস করে বলো যে স্যার চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না। আজকেও যে কতজন স্টুডেন্ট আমাকে মেসেজ দিচ্ছে, এটা কোনো মানে নাম্বার আর কি আমার খেয়াল নাই, বেশ বড় একটা নাম্বার হবে, ডাবল ফিগারের নাম্বারই হবে। এখন এই যে দেখো, ওদের একটাই কথা আছে, স্যার আমি তো এতদিন থেকে চেষ্টা করতেছি, অমুক তারিখে পরীক্ষা হচ্ছে না। এক একজনের এক মডিউলে আসলে কিভাবে হবে? যখন এই ধরনের ফাঁকিবাজি তলায় তলায় প্রত্যেক জায়গায় জায়গায় থাকে, তখন মানুষের চেষ্টা আর মানুষের কতদূর নিয়ে যেতে পারে, যখন গোড়াতেই গলো। এটা হয় না। এর থেকে বের হয়ে আসো। এভাবে হইতে থাকলে তুমি এই ধরনের মানে এরকম ফাঁকিবাজির এই কি বলবো, ফাঁকিবাজির সার্কেলে বড় হইতে হইতে তুমি একটা সময় যে যখন বাইরের দেশের কোন একটা ইউনিভার্সিটিতে পড়বা, কোন একটা সাবজেক্টে পড়বা, তখনও তোমার জিনের মধ্যে এটা লেখা হয়ে যাবে। এটাকে বিহেভিয়ার কিন্তু আমাদের জেনেটিক্সকে ইম্প্যাক্ট ফালায়, এটা আমাদের একদম মস্তিষ্কের মধ্যে সেট হয়ে যাবে, তখন তুমি ওইখানেও এটা বুঝতে থাকবা। এবং একটা ক্লাসের মধ্যে সবচেয়ে দুর্বল, সবচেয়ে বোকা মানুষটা হওয়া, এটা যে কত কষ্টের, এটা কল্পনা করতে পারবে না। এবং এই মানুষটা যখন কর্মক্ষেত্রে যায়, তখন ওই জায়গার মধ্যে যত কর্ম মানে কর্মচারী যারা আছেন, ওয়ার্কার যারা আছেন, অথবা কর্মী যারা আছেন, তাদের মধ্যে সবচেয়ে বোকা হয়ে থাকতে হয়। যদি ব্যবসা দেয়, সব ব্যবসায়ীর মধ্যে সবচেয়ে বোকাটা হয়ে থাকতে হয়, সবচেয়ে হার্মফুলটা হয়ে থাকতে হয়। এটা থেকে বাইরে হয়ে আসো। আমরা তাহলে কি করতে যাচ্ছি? আচ্ছা, আরেকটা ফাঁকি আছে এই জায়গায়, সেটা হচ্ছে প্রায় সময় অফলাইন ক্লাসে একটা জিনিস শেখানো হয়, সেটা হচ্ছে এই যে আমাদের নামগুলো আছে, এই যে
ড্যান মেকন, সিলভিয়া রিবেইরো, লিন্ডা ভ্যান বোমেল এবং জুলি ইয়াং এবং বেথনি স্মিথ, এদের মধ্যে সবচেয়ে কম কথা যে বলছে তাকে পড়ো, এবং সবচেয়ে কম কথা যে বলছে তাকে পড়ার পরে, তার অ্যান্সার বের করার পরে সেকেন্ড কম কথা যে বলছে তাকে বের করো, থার্ড কম কথা যে বলছে তাকে বের করো। জানো, অদ্ভুত একটা ব্যাপার, আমি এটা দৈবক্রমে চুজ করছি আজকের প্যাসেজ, কারণ আমার নিয়ম হচ্ছে আমি যেভাবে যাব আমি সব প্যাসেজে এভাবে যেতে পারবো, তাইলে এটা নিয়ম, আদারওয়াইজ না। আমি র্যান্ডমলি একটা প্যাসেজ চুজ করছি, আমার এরকম একটা লক্ষ্য ছিল যেখানে নেম ম্যাচিং আর ইনফরমেশন ম্যাচিং একসাথে এখানে আছে, সো আমি এটা চুজ করছি। আচ্ছা, আজকে না সবচেয়ে কম কথা বলছে ড্যান মেকন। এখন আজকে যদি আমরা ড্যান মেকন দিয়ে শুরু করি, ইন দ্যাট কেস ড্যান মেকনের অল্প একটু জায়গা পড়ে যদি প্যারাফ্রেজিং বুঝতে পারি তাহলে অ্যান্সার পাবো। আচ্ছা, বাই চান্স যদি বেথনি স্মিথ সবচেয়ে কম কথা বলতো এবং তুমি নাম্বার প্যারাগ্রাফ দিয়ে পড়া শুরু করতা, তুমি জাস্ট শুধু একটা জিনিস চিন্তা করে দেখো, এর আগে পড়ছো এফ আর জি পড়ার, তাও তো একটা লজিক ছিল যে স্যার ওই অংশটা তো সিরিয়াল ওয়াইজ, আর গ্যাপ ফিল বের করতে রিডিং আন্ডারস্ট্যান্ডিং খুব একটা লাগে না, সো এফ আর জি দিয়ে তাও শুরু করা যায়। এরপরে যদি তুমি পড়ো, তার মানে আসলে তুমি কি হইতেছে, তুমি ব্যাকওয়ার্ড ট্রাভার্সিং এ যাইতেছো, উল্টো দিক থেকে পড়তেছো। যেখানে সিধা দিক থেকে পড়েই বুঝি না, যেখানে সিধা দিক থেকে পড়েই এই নেম ম্যাচিং করতে পারি না, লিস্ট অফ হেডিং করতে পারি না, ইনফরমেশন ম্যাচিং করতে পারি না, শুধুমাত্র ক্লাস চালায় নেওয়ার জন্য বলতেছি যে ওকে যে সবচেয়ে কম পড়ছে ওর সিকোয়েন্স যাই হোক না কেন ওরে সবার আগে পড়ো। যদি তুমি সবার আগে পড়ো, একদম মোটামুটি শিওর থাকতে পারো এর মধ্যে যে কথাটুকু আছে বেথানি স্মিথের, ওইটুকু পড়ে হয়তো বা প্যাসেজ সম্পর্কে কোনো ধারণাই পাবা না। উল্টা আরো একটা বিপদে পড়বা, সেটা হচ্ছে বেথানি স্মিথের জন্য অর্ধেক পড়া যখন একটা ভুল অ্যান্সার নিয়ে ফেলবা, কারণ প্যাসেজ সম্পর্কে কোনো আইডিয়া নাই, এবং ম্যাচিং টাইপের কোশ্চেন মানে প্যাসেজ সম্পর্কে আইডিয়া নিয়ে এরপরে অ্যান্সার করা, যেহেতু বেথানি স্মিথ সম্পর্কে কোনো আইডিয়াই নেই, যেহেতু তাড়াহুড়া করছি, অল্প পড়ে অ্যান্সার দিছি, ভালো চান্স আছে এটা ভুল হওয়ার, ওইটা তো যাবেই। উল্টা আরো নেম ম্যাচিং শেষ হওয়ার পরে ভালো লেভেলের একটা চান্স আছে যে নাম্বার প্যারাগ্রাফ থেকে ওই যে আমার যে প্যারাগ্রাফ ম্যাচিং আছে সেটাও হবে। তখন কি করবা, বেথানি স্মিথের অংশটুকু বাদ দিয়া বাকি অংশ পড়বা। এতক্ষণে বেথানি স্মিথেরটা তো ভুলেই গেছো, বাকি অংশ যখন পড়বা এই অংশ আর আগের অংশের সাথে মিলাইতে পারবা না। আমও গেল, আম মানে নেম ম্যাচিং এটাও গেল, ছালাও গেল মানে ওই যে ইনফরমেশন ম্যাচিং ওইটাও গেল। টিচার পারবে, কেন টিচার পারবে, কারণ টিচারের আগে থেকে একবার করা আছে। সো এই প্যাচের মধ্যে যাও না। এতক্ষণ পর্যন্ত যা বললাম এটা মাথার মধ্যে রাখো। এই যতগুলো ওয়ে, এই ওয়েতে আমরা করব না, ভিডিও দেখলে সেই ভিডিওকে অ্যাকসেপ্ট করব না, লাইভ ক্লাসে দেখলে সেটাকেও অ্যাকসেপ্ট করব না। দেয়ার শুড বি ওয়ান সেট রুল, এবং সেই সেট রুল আবারও দেখো, রুল কখনো চেঞ্জ হয় না। আমি সামারি পড়ানোর সময় বলছি যে আমাদের প্রথম প্রথম যে কাজ সেটা হচ্ছে কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করা, কোশ্চেন বোঝা। এখনো আমাদের কাজ কোশ্চেন বোঝা শেষ, আমরা সবার আগে নেম ম্যাচিং এবং ইনফরমেশন ম্যাচিং এর কোশ্চেন বুঝবো। আসলে এখানে আমাদের কাছে কি চায়, আমাদের কি খুঁজতে হয়, এটা কোন সিরিয়াল ওয়াইজ বের করতে হয়। ধরো একটু কয়েকটা কমেন্ট নিয়ে নিই। শাকিল, তানিয়া, ওকে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ ডোন্ট হ্যাভ এনি কমেন্ট অন দ্য রিসেন্ট টক্স, ইউ ক্যান কমেন্ট। তোমাদের যদি এই ইয়াটা থাকে, মানে এই এক্সপিরিয়েন্সটা থাকে, আমি যে জিনিসটা বললাম যে হচ্ছে যে এইভাবে শুরু করা ওইভাবে শুরু করা, বিভিন্ন ভিডিও থেকে যদি তোমাদের এই এক্সপিরিয়েন্সটা থাকে, ইউ শুড শেয়ার ইট ওকে ইন দি কমেন্ট সেকশন। হ্যাঁ, ইজিলি 20 থেকে 30 সেকেন্ডে সামারির হেডিংটা বের করবো কিভাবে, মানে স্কেম বা স্কিম এর ডেভেলপ করার উপায় আছে কি? হ্যাঁ, এটা আসলে ওই যে সামারির হেডিং, আমি এই অ্যান্সারটা দিয়ে নেই। সামারির হেডিং বের করার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রায় সময় হেডিংটা কোন একটা নাউন থাকে, ওকে, কোন একটা হচ্ছে নাউন বলতে কোন একটা প্রপার নাউন থাকে, এবং ওইটা হুবহু ওইভাবেই লেখা থাকে। যদি বাই চান্স সামারি হেডিংটা প্রপার নাউন না হয়ে এরকম একটা বড় ফ্রেজ হয়, এই ফ্রেজটাও সাধারণত হুবহুই লেখা থাকে। এবং এগুলা সাধারণত কোথায় থাকে, এগুলা সাধারণত থাকে হচ্ছে যেই প্যারাগ্রাফ থেকে আসছে ওই প্যারাগ্রাফের শুরুর দিকে, কারণ হেডিং মানে হচ্ছে কি, হেডে থাকে শিরোনাম। সো হেডিং গুলো পড়বা, মানে শুরুর দিকে 2-3টা সেন্টেন্স পড়বা, সো তখন তুমি ওই যে ইয়াটা পেয়ে যাবা, কি বলে এটাকে, এই যে এই হেডিং এর ওয়ার্ড গুলোকে পেয়ে যাবা। এরপরে ওই যে ভিতরের কিওয়ার্ড যে অ্যানালাইসিস করা, সিরিয়াল মেনটেন করা, এগুলো তখন করতে হবে, ঠিক আছে। বাট হেডিংটা দ্রুত পাওয়ার জন্য প্রথম 2টা করে লাইন দেখতে পারো। যদি ছোট হেডিং থাকে, কোন একটা ইউনিভার্সিটির নাম থাকে, কোন একটা পরীক্ষার নাম থাকে, তাহলে ওটা তো হুবহু থাকতে যাচ্ছে, দ্যাটস গোইং টু বি ইভেন ইজিয়ার।
আজকে 37 থেকে 40 নম্বর কোশ্চেন আসছে সামারি, তার মানে ভালো লেভেলের একটা চান্স আছে সামারি হচ্ছে শেষের দিকে থাকবে। এটা আমরা সামারি শেষের দিকে যেই এই ইয়াটা পাইছি, কি বল হচ্ছে এই গ্যাপগুলোর অ্যান্সার বা এই হেডিংটাকে পাইছি। ওকে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ তোমাদের এটা শেয়ার করা উচিত যে আসলে যদি মানে তোমরা এই ইয়াটা প্রবলেমগুলো ফেস করে থাকো। ওকে সো অলরেডি 6 শেয়ারস, থ্যাংক ইউ। এখনকার যে জায়গাটা, এই জায়গাটা সবচেয়ে জরুরি, এই জায়গাটা একটু মাথায় রাখো। এখনকার জায়গাটা হতে যাচ্ছে সবচেয়ে জরুরি নেম ম্যাচিং এবং ইনফরমেশন ম্যাচিং এর কোশ্চেন অ্যানালাইসিস করতে যাচ্ছি আমরা। সো ইটস গোইং টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ টুডেজ ক্লাস। স্যার তাহলে নেম ম্যাচিং এ কি করব? সবার আগে কোশ্চেন নিয়ে বসবো, কোশ্চেনকে অ্যানালাইসিস করতে বসবো। বাই দ্য ওয়ে এগুলাকে একটু নামাই দিই, এই দুটাকে একটু বড় করে দিই। হ্যাঁ, নেম ম্যাচিং এ যে নাম, ম্যাকনের নাম, রিবেইরোর নাম, ভ্যান বোমেলের নাম, ইয়াং এর নাম, স্মিথের নাম। 32 নম্বর কোশ্চেনটা চলো অ্যানালিসিস করি, দেখি কি বলতেছে, কি ফাইন্ড করতে বলতেছে। দ্য ইউজ অফ গার্ড ডগস, গার্ড ডগের ব্যবহার, মে সেভ দ্য লাইভস, হয়তো গার্ড ডগের ব্যবহারটা বাঁচাতে পারে, মে সেভ দ্য লাইভস অফ বোথ, দুইজনের, একজনের না দুইজনের লাইফ বাঁচাবে, পজিটিভ এবং পজিটিভ, এই পুরো 32 নম্বর নোশনটা পজিটিভ। দ্য ইউজ অফ গার্ড ডগস মে সেভ দ্য লাইভস অফ বোথ লাইভ স্টক অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমেলস। বোথের পরে একটা জিনিস খেয়াল করে দেখো, এই অ্যানিমেলস এসে পড়তে পারতো। দ্য ইউজ অফ গার্ড ডগস মে সেভ দ্য লাইভস অফ বোথ অ্যানিমেলস, দুই অ্যানিমেলেরই। এই বোথটা ওরা কেমন? ওরা হচ্ছে লাইভ স্টক এবং ওয়াইল্ড। এটা কিন্তু একটা মেজর পয়েন্ট আমাদের এই প্যাসেজের। তার মানে এই কথাটা যে বলছে তিনি হবেন পজিটিভ। এই যে দেখো আমি নোট নেই, পজিটিভ। এই কথাটা যিনি বলছে উনি বোথ টাইপ অ্যানিমেল নিয়ে বলবে, মানে লাইভ স্টক নিয়ে বলবে প্লাস প্রিডেটরস নিয়ে বলবে। স্যার প্রিডেটরস লেখলেন কেন? ওইখানে তো ওয়াইল্ড অ্যানিমেল লেখা, তোমার তো এটা ধরতে হবে আজকে ওয়াইল্ড অ্যানিমেল তো প্রিডেটর। হ্যাঁ, শিকারী। কি করে? পজিটিভনেসটা কি, পজিটিভিটিটা কি? সেভিং, সেভ করে, বাঁচায়। আচ্ছা গেল, এটা হচ্ছে 32। আসো এবার 33। ক্লেইমস অফ আ চেঞ্জ ইন বিহেভিয়ার from those using livestock guard dogs may not be totally accurate. আসলে আমার স্টুডেন্টরা সাপের মতন আঁকা বাঁকা পড়ে যতটা তাড়াতাড়ি ওই নাম না ধরে বের করতে পারে, এর থেকে দেরি তো হয়ই। উল্টা আরো কোশ্চেন অ্যানালাইসিসের অভ্যাস না থাকায় 33 যদি তার মনে হয় যে না আমি পাইছি, এইটুকুও যদি মনে হয়, এরপরেও বারবার মিলাইতে হয়। বারবার 33 পড়ে, বইয়ের ওই জায়গা পড়ে, বারবার পড়ে, এই এই বারবার পড়তে পড়তেই তো 20 মিনিট কখন কোন ফাঁকে চলে যায় এটা জানা থাকে না। বাসায় পড়তে হবে, বাসায় না পড়লে এটা হবে না। দেখো, claims of a change in behavior from those using livestock guard dogs may not be totally accurate. যদি তোমার অর্থ বুঝতে কষ্ট হয় তাহলে ভাগ করে ফেলো বা একটু পিছন দিক থেকে পড়তে পারো, যেই অর্থগুলো বোঝো সেগুলো পড়তে পারো। যেমন এই যে এটা বোঝো, ইউজিং লাইভস্টক গার্ডস মে নট বি টোটালি অ্যাকুরেট। এখন ডগ ব্যবহার করাতে অ্যাকুরেট হয় না, ক্লেইমটা অ্যাকুরেট অথবা ইনঅ্যাকুরেট হতে পারে। ক্লেইম দাবি, এই দাবিটা অ্যাকুরেট হতে পারে অথবা ইনঅ্যাকুরেট হতে পারে। ক্লেইমস অফ এ চেঞ্জ ইন বিহেভিয়ার ফ্রম দোজ, এই চেঞ্জ ইন বিহেভিয়ার টিহেভিয়ার আমরা ভালো বুঝি না, লাইভস্টক গার্ড ডগ বুঝি, মে নট বি টোটালি অ্যাকুরেট। আমি যদি ছোট করি তাহলে ক্লেইমস মে নট বি টোটালি অ্যাকুরেট, তার মানে এটা নেগেটিভ, নেগেটিভ। এবং ক্লেইমস ইনঅ্যাকুরেট, এটা বুঝতে যাচ্ছ, নেগেটিভ একটা প্যারাগ্রাফ থাকবে এবং ক্লেইম থাকবে ইনঅ্যাকুরেট। জাস্ট লুক এট ওয়ান থিং। 32 পজিটিভ, লাইভ স্টক এবং প্রিডেটর দুইটাকেই সেভ করে। 33 বলতেছে অনেক মানুষের ক্লেইমস অফ এ চেঞ্জ ইন বিহেভিয়ার ফ্রম দোজ লাইভস্টক গার্ডস মে নট বি টোটালি অ্যাকুরেট। ক্লেইম গুলো অ্যাকুরেট নাও হইতে পারে, তার মানে নেগেটিভ হইতে পারে। শিওর থাকো 32 যে প্যারাগ্রাফে আছে 33 অ্যান্সার তার থেকে বেশ দূরে আছে, কাছাকাছি নাই। বেশ দূরে বলতে ভালো লাইনের গ্যাপ থাকবে, কারণ তা নাইলে এক্সামিনার আনবে কেমনে, কথাটা কিভাবে আনবে? এবং এফও অ্যান্সার না, এফ এর থেকে সামারি বের হয়েছে, সামারি নেগেটিভ ছিল কিন্তু ওইটা হয়ে গেছে, ওখানে কোনো নাম নাই। আসো এবার 34। There may be negative results if the use of livestock guard dogs
ইজ নট সাফিসিয়েন্টলি ওয়াইড স্প্রেড। আরো একটা নেগেটিভ প্যারাগ্রাফ, সবার আগে লেখো নেগেটিভ। কিন্তু এখানে এই নেগেটিভটা আগেরটার মতন, আগেরটা ছিল ক্লেইমড হবে ইনএকুরেট, এখানে বলতেছে দেয়ার মে বি নেগেটিভ রেজাল্টস if the use of livestock guard dogs is not sufficiently widespread. Widespread মানে ছড়ায় ছিটায় থাকা। নেগেটিভ রেজাল্ট থাকতে পারে, দেয়ার মে বি নেগেটিভ রেজাল্টস ইফ, যদি the use of livestock guard dogs, যদি লাইভস্টক গার্ড ডগ গুলো কি হয়, সাফিসিয়েন্টলি widespread না হয়, চারদিকে ছড়ায় ছিটায় যদি না থাকে। তার মানে আমরা এখানে যে জিনিসটা খুঁজতে চাচ্ছি সেটা হচ্ছে ইউজ অফ ডগস, ঠিক আছে, ওয়াইড স্প্রেড, এগুলো হচ্ছে আমাদের সেই কিওয়ার্ড। Livestock guard dogs are the best way of protecting farm animals as long as the dogs are appropriately handled. Livestock guard dog নাকি সবচেয়ে বেস্ট ওয়ে অফ প্রোটেক্টিং ফার্ম অ্যানিমালস as long as the dogs are appropriately handled, যতক্ষণ পর্যন্ত ডগগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি হ্যান্ডেল করা হয়, তার মানে পজিটিভ। এবং শুধু যে পজিটিভ তা না, বেস্ট পজিটিভ, যে ওরা হচ্ছে বেস্ট ওয়ে, এই যে ওরা হচ্ছে বেস্ট ওয়ে টু প্রোটেক্ট, ওরা নাকি প্রোটেক্ট করার জন্য বেস্ট ওয়ে। নাম্বার 36, teaching a livestock guard dog how to do its work needs a different focus from teaching a house guard dog. তাহলে এখানে লাইভস্টক গার্ড ডগ আছে এবং টিচিং এ হাউস গার্ড ডগ আছে। তার মানে এই মানে যে কোশ্চেনটা ইটস গোইং টু বি দ্য ইজিয়েস্ট, কারণ এখানে দুইটা আমি অলরেডি পেয়ে গেছি। এই কি বলে যে স্ট্রং সিনোনিম ঠিক না, স্ট্রং কিওয়ার্ড বলতে পারো। টিচিং আ লাইভস্টক গার্ড ডগ হাউ টু ডু ইটস ওয়ার্ক needs a different focus from teaching a house guard dog. Teaching a livestock guard dog how to do its work, লাইভস্টক গার্ড ডগকে শেখাবে কিভাবে কাজ করতে হয়, এটা হাউস গার্ড ডগের থেকে ভিন্ন। তাই এটা তো বুঝতেই পারতেছো ভিন্ন হবে, তার মানে লাইভ ভার্সেস হাউস গার্ড ডগ। সবচেয়ে সুন্দর ব্যাপার, উপরের কেউ হাউস ডগ নিয়ে কথা বলে নাই, তার মানে এটা ইটস গোইং টু বি রিয়েলি ইজি। আমি এখানে আমাদের 32 থেকে 36 আরো একবার করতে যাচ্ছি। 32 বলতেছে the use of guard dogs may save the lives of both livestock and wild animals. পজিটিভ একটা বাক্য, লাইভস্টককে বাঁচায় এবং ওয়াইল্ড অ্যানিমেলকে বাঁচায়, এটা বুঝতে যাচ্ছি। Claims of a change in behavior from those using live guard dogs may not be totally accurate. মানুষের ক্লেইমস হয়তো may not be totally accurate, হয়তো সব একটা পুরাটা অ্যাকুরেট হবে না। লাইভস্টক গার্ড সম্পর্কিত যেই ক্লেইম, এটা হবে কি, এটা হবে নেগেটিভ একটা প্যারাগ্রাফ, ক্লেইম গুলো ইনঅ্যাকুরেট। 834, দেয়ার মে বি নেগেটিভ রেজাল্টস, নেগেটিভ রেজাল্ট থাকতে পারে, আবার একটা নেগেটিভ প্যারাগ্রাফ। ইফ দ্য ইউজ অফ লাইভস্টক গার্ড ডগস ইজ নট সাফিসিয়েন্টলি ওয়াইড স্প্রেড, একটা নেগেটিভ প্রভাব থাকতে পারে যদি কুকুরগুলোর ব্যবহার ওয়াইড স্প্রেড না হয়, সবার মাঝে ছড়ায় না যায়। লাইভস্টক গার্ড ডগস আর দ্য বেস্ট ওয়ে অফ প্রোটেক্টিং ফার্ম অ্যানিমেলস, তার মানে লাইভস্টক গার্ড ডগ গুলো সবচেয়ে ভালোভাবে সাহায্য করে ফার্ম অ্যানিমেলকে বাঁচাইতে। Teaching a livestock guard dog how to do its work needs a different focus from teaching a house guard dog. House guard dog এবং livestock guard dog এর টিচিং মেথডটা সেম না, ওদের দুইজনকে ভিন্নভাবে ট্রেনিং দিতে হয়। স্যার এত সময় নিয়ে কেন এই কোশ্চেন অ্যানালাইসিস করলেন? বিকজ দেয়ার ইজ আ লজিক। যেই টিচার এই কোশ্চেনটা করছে সেই টিচার কেমব্রিজের অন্য কোনো একটা কোশ্চেনও করছে। তুমি যদি কোশ্চেনের প্যাটার্ন না বুঝতে পারো, তুমি যদি ভাবো যে এক একদিন এক একটা নতুন নিয়ম আবিষ্কৃত হবে, দ্যাটস গোয়িং টু বি রিয়েলি ফুলিশ, এটা হবে না। তুমি একদিন কোশ্চেন ডিপ অ্যানালাইসিস করবা এই কারণে যাতে আরেকদিন কোশ্চেন ডিপ অ্যানালাইসিস করা না লাগে, যাতে আরেকদিন কোশ্চেন পড়লেই বুঝতে পারো আচ্ছা ঠিক আছে এদের মন্তব্যগুলো পজিটিভ হয় নেগেটিভ হয়। দুই রকমের নেগেটিভ মন্তব্য থাকতে পারে, তাহলে যে দুইটা প্যারাগ্রাফ নেগেটিভ হবে, একটারে তো আরেকটা দিয়ে দিতে পারি, কিন্তু ওই যে নেগেটিভটা কিসের ভিত্তিতে বোঝো, একটা প্যারাগ্রাফে বোঝো, বাদ বাকি প্যারাগ্রাফে কাজে লাগাও, শেষ। কোশ্চেন অ্যানালাইসিস করা ছাড়া কখনোই আন্ডারস্ট্যান্ডিং বাড়বে না। তাদের ট্রিক্স ভ্যালুলেস না, আসলে বলা ঠিক না, যাই হোক। ওকে, আমি এখন একটা
জরুরি জিনিস বলতে যাচ্ছি, সেটা হচ্ছে নেম ম্যাচিং এবং ইনফরমেশন ম্যাচিং, ওদের কোশ্চেন সবসময় সিমিলার টাইপের হয়। তুমি জাস্ট শুধু একটা জিনিস চিন্তা করে দেখো, মনে করো 32 নম্বরের অ্যান্সার হচ্ছে ড্যান মেকন, মনে করো, তাহলে 32-এর অ্যান্সার হবে বি নাম্বার প্যারাগ্রাফে, কারণ ড্যান মেকন আছে বি নাম্বার প্যারাগ্রাফে। আমি একটু দেখাই, এই যে ড্যান মেকন আছে এই যে বি নাম্বার প্যারাগ্রাফে, হ্যাঁ। সো 32 যদি ড্যান মেকন হয়, 32 যদি ড্যান মেকনের অ্যান্সার হয়, বি নাম্বার প্যারাগ্রাফে থাকে, এবং এখান থেকে যদি আরেকটা ইনফরমেশন ম্যাচিং এর অ্যান্সার থাকে, ভালো লেভেলের একটা চান্স আছে যে এই উপরের অংশ থেকে আসবে। এবং তোমরা জানো একটা প্যাসেজের বা একটা প্যারাগ্রাফের একদম শুরুতে থাকে মেইন আইডিয়া, এরপরে ধাপে ধাপে ওগুলাকে কি করা হয়, ওগুলাকে ব্যাখ্যা করা হয়। তার মানে ড্যান মেকনের এই যে কথাটুকু আছে, এটা অবশ্যই এই উপরের কথাটুকুর উপরে ভিত্তি করাই, এছাড়া না। এখন বি নাম্বার প্যারাগ্রাফ থেকে এক্সামিনার যদি ড্যান মেকনের একটা অ্যান্সার বের করে, এখান থেকে যদি ড্যান মেকনের একটা কোশ্চেন রাখা হয়, ড্যান মেকনের কোনো একটা কথা রাখা হয়, এবং বি নাম্বার প্যারাগ্রাফ থেকে যদি ইনফরমেশন ম্যাচিং এরও কোনো একটা অ্যান্সার রাখা হয়, দে আর গোইং টু বি সেম, কারণ তারা এক প্যারাগ্রাফ থেকে আসছে। সো তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করো, লং রানে এটা হইতে যেতেছে সবচেয়ে ইউজফুল। কোশ্চেন বোঝো যে কোশ্চেন কিভাবে করে। আমি জাস্ট শুধু একটা উদাহরণ দিব, এবং সেটা হচ্ছে 33, 33 না আসলে, ওয়েট আমি একটু দেখে নিই, আমি ভুলে গেছি কোন দুইটার মধ্যে মিল ছিল, আমি একটু দেখে নিই, ওয়েট। এই যে 30 নম্বর কোশ্চেনটা ইনফরমেশন ম্যাচিং এর 30, আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং এর 30-এর সাথে আমরা মিল খুঁজে বের করতেছি নেম ম্যাচিং এর 32 থেকে 36-এর কোনো একজনের। একটুখানি খেয়াল করে দেখো, 30 নম্বরটা বলতেছে ক্লেইমস বাই ডিফারেন্ট একাডেমিক্স, বিভিন্ন একাডেমিক পার্সন একটা ক্লেইম করবে, তুমি কিন্তু অলরেডি একটা ক্লেইম পাইছো, ঠিক আছে, that the use of livestock guard dogs is a successful way of protecting farmers herds। ওই ক্লেমটা ছিল নেগেটিভ, এই ক্লেমটা পজিটিভ, তার মানে ওই ক্লেমটা যেই প্যারাগ্রাফে, এই ক্লেমটা ওই প্যারাগ্রাফে না হওয়ার চান্স খুব কম। আবার একটা জিনিস খেয়াল করে দেখো, আবার বলি, আবার দেখো, ক্লেইমস বাই ডিফারেন্ট একাডেমিক্স, বিভিন্ন একাডেমিকের ক্লেইম, দাবি, that the use of livestock guard dogs is a successful way of protecting farmers herds। বিভিন্ন একাডেমিকের ক্লেইম যে লাইভস্টক গার্ড ডগ দিয়ে ভালোভাবে প্রোটেক্ট করা যায়, ওইখানেও কিন্তু একটা ক্লেম ছিল নেম ম্যাচিং এর মধ্যে, বুঝছো? এই যে নেম ম্যাচিং এর যে 5টা এর মধ্যে যে এইটা হচ্ছে সেই ক্লেম, কিন্তু এই ক্লেমটা কিন্তু যে মেবি মানে মে নট বি অ্যাকুরেট, মানে এটা হচ্ছে নেগেটিভ। তার মানে 32 যেখানে আছে, ওই সরি 33 যেখানে আছে, তার মানে এই 30 সেখানে নাই। কিন্তু দুইজনের কোশ্চেন করার স্টাইলটা সেম। তুমি যদি 30-এর অ্যান্সার বের করো ভালোভাবে শিখো, 33ও পারবা। 33 অ্যান্সার ভালোভাবে বের করা শিখো, যে ক্লেম কিভাবে বের করে, তুমি 30ও পারবা। একটা কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেনের মিল থাকে, নিত্য নতুন জিনিস আবিষ্কার হতে পারে না। স্যার একটু মাথা খাটানো উচিত, রিডিং মানে এখানে মাথা খাটাতে হবে, শুধু রিডিং না অন্যগুলো। মাথাটা এরকম দেখো, 30 নম্বরে বলতেছে ক্লেইমস বাই ডিফারেন্ট একাডেমিক্স, বিভিন্ন একাডেমিক এটা ক্লেম করবে। ওই যে আমি একটা টেবিল বানায় রাখছি, এই টেবিলের মধ্যে ড্যান মেকন প্যারাগ্রাফ বি তে আছে ক্লেইমস বাই ডিফারেন্ট একাডেমিক্স, বিভিন্ন একাডেমিকরা ক্লেম করবে। প্যারাগ্রাফ বি তে তো একজন একাডেমিক আছে, তার মানে 30-এর অ্যান্সার প্যারাগ্রাফ বি থেকে আসে নাই। ডি নাম্বারটা দেখো, জুলি ইয়াং আছে প্যারাগ্রাফ ডি তে, একজনই আছে। কিন্তু 30 নম্বর কোশ্চেন দেখো, 30 নম্বর কোশ্চেন কি বলতেছে, ক্লেইমস বাই ডিফারেন্ট একাডেমিক্স, অনেকজন একাডেমিকের ক্লেম। তার মানে আমাদের জুলি ইয়াং থেকে ওই ক্লেইমস বাই ডিফারেন্ট একাডেমিক্স এটা আসে নাই, বরং প্যারাগ্রাফ সি এবং প্যারাগ্রাফ ই এখানে দুইজন করে আছে। ডিফারেন্ট একাডেমিক্স এর ক্লেম যদি হইতে হয়, তাহলে যে হয় সি থেকে আসছে, না হয় ই থেকে আসছে। তার মানে সি নাম্বার প্যারাগ্রাফে যদি ক্লেম থাকে সেটা পজিটিভ, ই নাম্বার প্যারাগ্রাফে যদি ক্লেম থাকে সেটা পজিটিভ, বি অথবা ডি তে যদি ক্লেম থাকে সেটা নেগেটিভ।
এখন হয়তো এত অ্যানালাইসিসের পরে তুমি একটু ওই যে মানে খুব ক্যাজুয়ালি একটা অ্যান্সার বের করে ফেলতে পারবা যে আচ্ছা স্যার প্যারাগ্রাফ সিতে ওই করছে কি বলে এটাকে, প্যারাগ্রাফ সিতে তো ক্লেম করছে এবং ক্লেমটা ছিল পজিটিভ ক্লেম, এবং যে কোশ্চেনে তো বলছে বাই ডিফারেন্ট একাডেমিক্স, তার মানে এটাই হবে। আর প্যারাগ্রাফ ডি তে একটা ক্লেম ছিল কিন্তু এটা ছিল নেগেটিভ, ঠিক আছে, এবং এখানে যে একজন বলছে বাস, এটা হয়তোবা ডি হওয়ার চান্সটা বেশি। স্টিল উই হ্যাভ টু লুক ফর প্যারাফ্রেজিং। তারপরেও নেম ম্যাচিং এর প্রশ্ন শেষ হয়, নেম ম্যাচিং এর প্রশ্ন অ্যানালাইসিস করছি। এখন আমি যাব হচ্ছে ইনফরমেশন ম্যাচিং এর কোশ্চেন অ্যানালাইসিস করতে। এই কাজটা কষ্ট করে করে নিবা, দুইটার মধ্যে মিলটা আগে খুঁজে নিবা। একটু খেয়াল করে দেখো, an example of how one predator has been protected by the introduction of lifeguard dogs। 27 নাম্বারটা বেসিক্যালি an example of how one predator has been protected, একটা এক্সাম্পল যার দ্বারা বোঝা যায় one predator has been protected, একটা প্রিডেটর প্রোটেক্ট করা হয়েছে কিভাবে, বাই দ্য ইন্ট্রোডাকশন অফ লাইভস্টক গার্ড ডগস। লাইভস্টক গার্ড ডগদের সাহায্যে একটা প্রিডেটরকে বাঁচানো হয়েছে। চলো নেম ম্যাচিং এ যাই। এই হচ্ছে নেম ম্যাচিং। এই যে দেখো পজিটিভ, লাইভ স্টককেও বাঁচানো হয়েছে, প্রিডেটরকেও বাঁচানো হয়েছে, আগে বের করে রেখে গেছিলা, তার মানে কিছুটা মিল আছে। এবার আসো তারপরের ইনফরমেশন ম্যাচিং এ। অ্যান অপটিমিস্টিক সাজেশন, অপটিমিস্টিক আশাবাদী, আশা মানে কিন্তু ফিউচার, আশাবাদী সাজেশন অ্যাবাউট দ্য পজিটিভ পসিবল পজিটিভ ডেভেলপমেন্টস ইন দ্য ইউজ অফ লাইভ স্টক গার্ড ডগস, হয়তো এটা বের হবে। A description of how the methods used by livestock guard dogs help to keep predators away, এটা বের হবে। ক্লেমস, এটা তো আলাপ করে ফেলছি। নাম্বার 31, a reference to how livestock guard dogs gain their skills, একটা রেফারেন্স কিভাবে লাইভস্টক গার্ড ডগরা তাদের স্কিল গেইন করে। নেম ম্যাচিং এ একটা ছিল ওদের স্কিল নিয়ে, এটা ছিল একদম লাস্টেরটা, টিচিং এ লাইভস্টক গার্ড ডগ হাউ টু ডু ইটস ওয়ার্ক, এটাই হচ্ছে লাইভস্টক গার্ড ডগের স্কিল। সো আমি আসলে যে জিনিসটা করতে বসছি সেটা হচ্ছে বিভিন্ন কোশ্চেনের মধ্যে মিল দেখাইতে বসছি। ধরো তোমার কাছে একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটা হচ্ছে বি নাম্বার প্যারাগ্রাফ, বি নাম্বার প্যারাগ্রাফে ড্যান মেইকুন আছে এবং ড্যান মেইকুনের একটা নেম ম্যাচিং এর অ্যান্সার বের হয়েছে। বি নাম্বার প্যারাগ্রাফ থেকে একটা ইনফরমেশন ম্যাচিং বের হওয়ারও চান্স আছে। তুমি যদি ড্যান মেকুনটা একবার নেম ম্যাচিং এর জন্য পড়ো, পরে যদি পরেরটার নেম ম্যাচিং এ চলে যাও, এইটার বাকি অংশটুকু যদি না পড়ো, এটা আসলে তোমাকে আবার পড়তেই হবে ইনফরমেশন ম্যাচিং এর জন্য। ইনফরমেশন ম্যাচিং সবসময় ডিপ রিডিং এর জন্য আসে। সো বেটার তুমি এটা পুরোটা এক সিরিয়ালেই পড়ো, একবারেই পড়ো। এখান থেকে যদি ইনফরমেশন ম্যাচিং এর একটা আসে আর নেম ম্যাচিং এর একটা আসে, ভালো লেভেলের একটা চান্স আছে দুইটার যে কোনো একটা অ্যাটলিস্ট তুমি ধরতে পারবা। আর যদি এইটুকু মাথায় রাখো যে স্যার এইখানে নেম ম্যাচিং এ যেই তথ্য দিবে ড্যান মেকন, একটা প্যারাগ্রাফের না ওই যে টিপস ট্রিক্স এর টিচাররাই না শিখাইছিল যে একটা প্যারাগ্রাফের প্রথম লাইন পরে আর পড়তে হয় না, কারণ প্রথম লাইনের পরের গুলো সব হচ্ছে ওই লাইনের ব্যাখ্যা। তাহলে ড্যান মেকন তো উপরে রেগুলার ব্যাখ্যা দিচ্ছে, তাহলে কিসের ব্যাখ্যা দিচ্ছে এটা না পড়ে ব্যাখ্যা কেন পড়বা? আজকে তো কথা উল্টা হয়ে গেল। বেসিক্যালি যদি দুইটা কোশ্চেন, একটা নেম ম্যাচিং এবং একটা ইনফরমেশন ম্যাচিং, দুইটাই যদি প্যারাগ্রাফ বি থেকে আসে, তাহলে ওই দোনোটা কোশ্চেনের মধ্যে ভালো রকমের মিল থাকে। এই ইনফরমেশনটুকু দেওয়ার জন্যই আসলে আমাদের আজকে বসা। এবং এই নেম ম্যাচিং এবং ইনফরমেশন ম্যাচিং আমরা আসলে বেসিক্যালি নেক্সট ইয়াতে সলভ করব, কি বলে এটাকে, নেক্সট লাইভে সলভ করব। আমরা আজকে একটা জায়গা পর্যন্ত আসছি, সেই জায়গাটা হচ্ছে এই প্যাসেজের এফ এবং জি সলভ করে ফেলছি। এফ এবং জি এর মধ্যে কোনো নাম নাই, তার মানে কোনো নেম ম্যাচিং নাই। তবে ইনফরমেশন ম্যাচিং অ্যাটলিস্ট একটাতে হয়তো থাকলেও থাকতে পারে, ভাগ্য খারাপ থাকলে দুইটাতেই থাকতে পারে। আমরা শুধু আজকে এইটুকু শিখলাম ম্যাচিং সম্পর্কে, সেটা হচ্ছে যে সবচেয়ে কম কথা বলছে তারে দিয়ে শুরু করা, কোনো ধরনের লজিক ছাড়া, এটা উচিত না। যে সবচেয়ে কঠিন তাকে সবার পরে বের করব, এটা টিচার জানে কোনটা সবচেয়ে কঠিন, তুমি আমি জানি না। এটাও উচিত না। এটা যদি কাউকে দেখো যে সবচেয়ে কঠিনটাকে লাস্টের জন্য রেখে দিছে এবং লাস্টে বলতেছে ওয়াও এটা না পড়ে হয়ে গেছে, এটাতে ইমপ্রেস হয়েও না, এটা উচিত না।
এবং ফাইনালি আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করা খুবই জরুরি এই কারণে বি নাম্বার প্যারাগ্রাফ থেকে যদি নেম ম্যাচিং এর একটা আসে, বি নাম্বার প্যারাগ্রাফ থেকে তো ইনফরমেশন ম্যাচিংও আসছে। তাইলে তুমি ইনফরমেশন ম্যাচিং আর নেম ম্যাচিং ওরা যদি একই প্যারাগ্রাফের অংশ হয় ওরা তো সিমিলার টাইপের থাকবে, ওদের কোশ্চেন তো একই রকমের হওয়া উচিত, ওদের কোশ্চেনের টপিক তো একই রকমের হওয়া উচিত। জাস্ট তুমি যদি শুধু এটা বুঝতে পারো যে এই প্যারাগ্রাফগুলো সিমিলার টাইপের, এই প্যারাগ্রাফগুলো সিমিলার টাইপের, এই প্যারাগ্রাফগুলো সিমিলার টাইপের, জাস্ট শুধু যদি প্যারাগ্রাফের কনস্ট্রাকশনটা বুঝতে পারো, ভিডিওর ভিউ এমনি নামবে। এবং তুমিও এই প্যারাগ্রাফটা বাদে অন্য কোন একটা প্যারাগ্রাফ যদি তোমার হাতে দেই, তুমি কোশ্চেন অ্যানালাইসিস করার পরে বের করতে পারবা অ্যান্সার, যে ও আচ্ছা এই প্যারাগ্রাফটা তো নেগেটিভ, এই প্যারাগ্রাফটা তো ড্যান ম্যাকন এই নেগেটিভ কথা নিয়ে বলছে, ইনফরমেশন ম্যাচিং এও তো এইটা নেগেটিভ, দেখি একসাথে দেখি ওইটাও কি এটার সাথে মিলে কিনা। তখন তোমার স্কিল একটু হইলেও বাড়বে এবং এটাকে কাজে লাগাইতে পারবা। যত প্যাসেজে নেম ম্যাচিং আর ইনফরমেশন ম্যাচিং একসাথে থাকবে ততগুলো সবগুলোতে কাজে লাগাইতে পারবা, কারণ এটা সেট রুল। আগামী প্যাসেজে না, আগামী লাইভে আমি এই জিনিসটাই দেখাবো, কিভাবে নেম ম্যাচিং এবং ইনফরমেশন ম্যাচিং এর কোশ্চেন বেসিক্যালি তারা একই ইনফরমেশন দেয় বেশিরভাগ কোশ্চেন, এবং কিভাবে তাদেরকে রিডিং আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার সাথে সাথে খুব দ্রুত বের করা যায়। কোশ্চেন বারবার পড়তে হয় না, একবার অ্যানালিসিস করার পরে দ্রুত যাওয়া যায়, খুব দ্রুত যাওয়া যায়। এটাই থাকবে আমাদের নেক্সট লাইভের টপিক। আজকে নতুন ইনফরমেশন এই পর্যন্তই। নাও ইটস টাইম টু আস্ক দ্য কোশ্চেন্স। যদি কারো কোনো কোশ্চেন থাকে করো। ওনার লাইভ ক্লাসে ওনাকে রাইটিং ক্লাস 1 নিয়ে কোশ্চেন করছি। আচ্ছা ইসরাত ইয়াসমিন, আমি তো ইয়াটা পড়ি। এমন একটা ট্র্যাপ আমি পড়তে নিছিলাম, তারপর আমি ওনার লাইভ ক্লাসে ওনাকে রাইটিং টাস্ক 1 নিয়ে কোশ্চেন করছি, কিন্তু উনি এই কোশ্চেন পড়ার পর ও কোশ্চেনটা স্কিপ করেন, তখনই বুঝে ফেলছি ওনার ট্র্যাপ। ওকে, এটা মাথা রাখা উচিত। কয়েকটা গ্রুপে শেয়ার করলাম, ওকে ডিক্লাইন করছে হোয়াটসঅ্যাপে। এই জন্য আমি তোমাদের বলছিলাম যে তোমাদের যে স্টাডি গ্রুপ থাকে এগুলো বেটার, ঠিক আছে। স্যার সামারিয়ার সাথে যদি এমসিকিউ থাকে তাহলে কি আগে এমসিকিউ করাটা বেটার হবে? যদি এমসিকিউতে বেশিরভাগ সময় যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্যারাগ্রাফের নাম্বার দিয়ে দেওয়া থাকে, যে প্যারাগ্রাফ এ থেকে এই কোশ্চেনের অ্যান্সার, প্যারাগ্রাফ বি থেকে এই কোশ্চেনের অ্যান্সার, প্রশ্নই বলে দেয়। ইন দ্যাট কেস ইয়েস, ইউ ক্যান স্টার্ট উইথ এমসিকিউ। যদি ভয় লাগে, যদি মনে হয় যে আরে আমি কি করলাম, পরীক্ষা দিতে আসলাম এমসিকিউ পুরোটা সলভিং মানে বাসায় ভালোভাবে সলভই করে দেই, যাই সামারি আগে করে আসি, সেটাও করতে পারো, তবে এটা খুব একটা ভালো এক্সকিউজ না। যদি এমন হয় যে তোমার সামারি করতে খুব ভালো লাগে এবং তুমি খুব কনফিডেন্ট এই জন্য তুমি সামারিতে গেছো, দ্যাটস ওকে। কিন্তু ওই যে মানে ভয় পেয়ে এড়ায় যাওয়ার জন্য করো না প্লিজ। হ্যাঁ, প্রিপারেশন নাও, এবং আমি জানি এটা করবে না। স্যার আমার নেম ম্যাচিং একটু বেশি প্রবলেম হয়, আর লিস্ট অফ হেডিং ম্যাচিং টাইপের কোশ্চেন, এটা তো আমাদের সবারই মানে প্রবলেম হয়। এর জন্য ওই যে দেখো আজকে লাইফটাও আমি 2 ভাগে ভাগ করে রাখছি, জাস্ট শুধু সামারি শেষ করে আনছি, এরপরে বললাম যে বলে দেখো এই যে এই কোশ্চেনগুলা কিন্তু নেম ম্যাচিং এবং ইনফরমেশন ম্যাচিং যদি একসাথে থাকে, একই প্যারাগ্রাফ থেকে যদি থাকে, দে আর কোয়াইট সিমিলারিটি বুঝতে হবে কোশ্চেনের। এরপরে আমরা প্যাসেজে যাব, আগামী লাইভে এটা ব্যাখ্যা করে দেখাবো। আস্তে আস্তে আশা করি প্রবলেমটা দূর হবে। স্ক্যান এবং স্কিম আর লিস্ট অফ হেডিং একটা আজকে আলাপ করাটা মনে হয় উচিত হবে না, কারণ স্বাভাবিকভাবে এটা আসলে আরো চাপ পড়বে ব্রেনের উপরে, আরেকদিন আবার আলাপ করবো আল্লাহ বাঁচায় রাখলে। স্ক্যান এবং স্কিম এর স্কিল বৃদ্ধি করার কিছু উপায়। ওকে, স্ক্যান করাটা আসলে বেসিক্যালি ইটস নট হাফ জব, ইটস নো হার্ড জব। স্কিম স্ক্যান যদি করতে হয় প্রপার নাউন পড়লেই হয়, প্রপার নাউন ধরে খুঁজে বের করা, ইনফরমেশন লোকেট করা, দ্যাটস পিওর স্ক্যানিং। প্রপার নাউন তো যেভাবে কোশ্চেনে থাকে ওইভাবেই প্যাসেজে থাকে। সো যার পড়ার অভ্যাস থাকে, যে বড় হাতের অক্ষরগুলোকে খুঁজে বের করতে পারে, সে স্ক্যান করাটা বেশ ইজি। 19th-20th সেঞ্চুরি এটা স্ক্যান করাটা কোনো ব্যাপারই না। স্কিমিং এর যে ব্যাপারটা একটু আমি বলে দেই। ধরো বি নাম্বার প্যারাগ্রাফটা কেউ স্কিম করবে, স্কিম করা মানে দ্রুত পড়ে যাওয়া। দ্রুত পড়ে অনেকে অনেক ভাবে যায়, দ্রুত পড়তে পারে। আমি সাধারণত স্কিম করি যখন, দ্রুত পড়ি যখন, তখন পুরোটাই পড়ি, কারণ আমার মোটামুটি একটা রিডিং হ্যাবিট আছে, আমি পড়ে যেতে পারি। স্কিমিং এর আলাদা উপায়গুলো হচ্ছে এরকম: যত ধরনের ছোট ভার্ব, যত ধরনের ছোট প্রিপোজিশন, যত ধরনের ছোট কনজাংশন, এগুলোকে বাদ দিয়ে বড় বড় ওয়ার্ড পড়া। টুডে, দেয়ার, অ্যারাউন্ড, 50 ব্রিডস, গার্ড ডগস, এভাবে এভাবে পড়া।
এতে যেটা হয় সেটা হচ্ছে বড় ওয়ার্ডগুলো সম্পর্কে ধারণা থাকে, মোটামুটি বুঝতে পারি যে আচ্ছা এই প্যারাগ্রাফটা এটা নিয়ে। আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুব একটা ভালো উপায় মনে হয় না, এবং এই জন্য আমি এভাবে সলভও করি না, বা এভাবে আমি পড়িও না, মজাই পাই না। স্কিমিং এর থার্ড অপশন হচ্ছে কোনো একটা প্যারাগ্রাফের প্রথম 2 লাইন অথবা লাস্টের 2 লাইন অথবা প্রথম লাইন লাস্টের লাইন পড়া, পড়ে এটা আসলে ঠিক স্কিমও না, এটা অনেকটা অ্যাজিউম করা যে আচ্ছা এই প্যারাগ্রাফটা কি নিয়ে, এটাও একটা ওয়ে হইতে পারে। দ্যাটস ইট। স্কিম যে করতে পারে, প্রপারলি যে স্কিম করতে পারে, তাকে এই সে আসলে বেশ ভালো রিডার। অর্থাৎ সে কোনো ধরনের ছোট ভার্ব, কোনো ধরনের ছোট প্রিপোজিশন পড়া ছাড়াই বুঝে ফেলতে পারে। হ্যাঁ, হি ইজ রানিং এগেইনস্ট দ্য ক্লক। সো সে কিন্তু ভালো রিডার, সে কিন্তু ডিপ রিড করতে পারে অনেক দ্রুত। এটাও একটা প্যাচ। এই যে স্কিম স্কিম কথাটা তোমরা এটা জিজ্ঞেস করবা ক্লাসে, স্যার স্ক্যান তো বুঝছি, স্কিমিং পড়ে দেখান, এটা বলবা যে স্যার আপনি একটু স্কিমিং পড়ে দেখান। আমি অনেক সময় যে জিনিসটা করি সেটা হচ্ছে আমি দ্রুত রিড করি এরকম ভাবে, আশা করি অ্যান্সারটা মনোযোগ দিয়ে শুনতেছো, একটু মনোযোগ দিয়ে শুনো প্লিজ। আমি স্কিমটা অনেক অনেক সময় এভাবে করি স্টুডেন্টদেরকে জানানোর জন্য যে স্কিমটা কেমন। দেখো, স্কিম মানে তো দ্রুত পড়া। এখন মনে করো যে আমি গ্যাপ ফিলের অ্যান্সার বের করতেছি, সো এখন এইটুকুর মধ্যে মনে করো গ্যাপ ফিলের সাথে রিলেটেড কোনো কিওয়ার্ড নাই, তখন আমি এটা দ্রুত পড়ি। টুডে দেয়ার আর অ্যারাউন্ড 50 breeds of guard dogs on duty in various parts of the world. These dogs are raised from an early age with the animals they will be watching, and eventually these animals become the dog's family. ও আচ্ছা, হাউস ডগ সম্পর্কে বলছিল, এখানে তো নাই, তাহলে বাদ দাও, তাহলে এইটুকু আর পড়ার দরকার নেই। এইটা আমি আমার সময় স্টুডেন্টের বলি, এটাই হচ্ছে স্কিম। ঠিক আছে, এটা আমার স্কিম যে আমি দ্রুত এইভাবে পড়ে গেলাম, যেহেতু রিলেটেড কিওয়ার্ড নাই দ্রুত পড়ে গেছি, বাংলাও করি নাই, নিচে দাগও দিই নাই যে কোনো ওয়ার্ড আমার জরুরি। যে সমস্ত টিচাররা স্কিমিং এর এই ওয়েটা দেখায় যে ছোট ভার্ব বাদ, প্রিপোজিশন বাদ, কনজাংশন বাদ, তাদেরকে বলবা যে স্যার এটা একটু পড়ে দেখান, যে এইভাবে পড়লে কিভাবে অ্যান্সার বের করব, এবং এইভাবে পড়ে কিভাবে আমি প্যারাগ্রাফের আইডিয়া নিব। তোমার উপকার হবে জানলে, আমারও জানাও, আমার উপকার হবে। আর যারা ওই যে প্রথম 1 লাইন 2 লাইন পড়ে এবং লাস্টের 1 লাইন 2 লাইন পড়ে অ্যান্সার বের করে ফেলে, তাদেরকেও ব্যাখ্যা করতে বলবা যে এটা কিভাবে হইলো, মাঝে কেন অ্যান্সার নাই, এমন কোনো প্যারাগ্রাফ কি আছে যেটা মাঝে অ্যান্সার আছে, ভদ্রভাবে জিজ্ঞেস করবা। ভদ্রভাবে জিজ্ঞেস করলে অ্যান্সার পাওয়া যায়। তো স্ক্যানার স্কিমেরটা গেল, সলভ করে এখন 22 থেকে 24 মিনিটে নামিয়ে এনেছি, পাশাপাশি অ্যাকুরেসি বৃদ্ধি পেয়েছে। প্লিজ অ্যাকুরেসি বাড়াও। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, দেখবা টাইমই টাইম, কিন্তু কোশ্চেনের অ্যান্সার বেরোচ্ছে না। আরে ওই দিন যে খারাপ লাগবে। ঠিক আছে, প্লিজ ইয়া বাড়াও, কি বলে এটা, অ্যাকুরেসি বাড়াও, প্লিজ অ্যাকুরেসি বাড়াও। সোহান, নেক্সট ক্লাস কবে হবে স্যার? স্যার অনেক, মানে এই যে ব্যাচ ট্যাচের ক্লাসগুলো, ঠিক আছে, তারপরে এই যে এই ম্যাটেরিয়াল গুলা রেডি করা, স্টুডেন্টদের সাথে শেয়ার করে, এগুলাতে অনেক টাইম চলে যায়। এখন ওই নেক্সট ক্লাসটা আমি চেষ্টা করব খুব আর্লি দেওয়ার। হ্যাঁ, একটু খেয়াল রেখো, ডে বা হচ্ছে পোস্টের দিকে আমি এটা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করব। জিহাদ, ওকে, অ্যান্সার দিয়ে ফেলছি। লাস্ট মকে ডিভাইস এইভাবে অ্যান্সার করছি, যার কারণে আগের চাইতে একটু বেটার মার্কস আসছে। ক্লাসে বুঝাইছে এমসিকিউ না পড়ে অ্যান্সার করতে, বাট আমি কিওয়ার্ড নিয়ে ইজিলি ফাইন্ড আউট করছি অ্যান্সার। ওকে, ইফ ইউ থিঙ্ক দিস ইজ গোয়িং টু ওয়ার্ক, ওকে, হোয়াট এভার ইট ইজ, ইউ ক্যান স্টিক টু ইট অ্যান্ড ইউ ক্যান অলওয়েজ ফিল ফ্রি টু ডিসকাস ইট উইথ মি। ঠিক আছে, যে আমার সাথে এটা ডিসকাস করতে পারো। আরো কোশ্চেন থাকলে করো, দ্রুত দ্রুত, মানে এখন কোশ্চেন নেওয়ার টাইম। এই তো শেষ, এই আর তো কোনো কোশ্চেন ছিল না। রিডিং প্যাসেজ বোঝা, স্কিমিং, হ্যাঁ এটা নিয়ে আলাপ করলাম। এরপরে কে বলছে? সাদ ফারহান, ওকে, একটা কোশ্চেন মনে হলো দেখলাম এর মধ্যে। আর কোনো কোশ্চেন নাই? আর কোনো, ওকে। সো আগামী দিনের আমি ইয়াটা বলে দিই। আম, ধ্রুব, ধন্যবাদ, হ্যাঁ তোমাকেও অনেক ওয়েলকাম জয়েন করার জন্য। সবাই যারা দেখছি সবাইকে ওয়েলকাম জয়েন করার জন্য। আজকের লাইভের যদি মোস্ট ইম্পর্টেন্ট অংশটা বলি, দ্যাট ইজ সামারি সিরিয়াল ওয়াইজ করা, সামারির কোশ্চেন অ্যানালাইসিস করা। এবং সামারি কোশ্চেন অ্যানালাইসিস করাটাও জরুরি, কারণ এই সেম স্টাইলের সামারি আরো অনেক আসবে, আরো অনেক হবে। কোশ্চেন অ্যানালাইসিসের দিকে মনোযোগ দাও, রিডিং স্কিল এমনিই বাড়বে। এটা যেভাবে করাইছি বারবার দেখো, জানি অ্যান্সার মুখস্থ হয়ে যাবে। আসলে স্টুডেন্ট হিসেবে অ্যান্সার মুখস্থ হওয়াই উচিত। 2-4টা প্যাসেজের অ্যান্সার মুখস্থ না হয় কেমনে যাও পরীক্ষা দিতে? এটা তো সম্ভবই না। অ্যান্সার মুখস্থ হইতেই হবে। কিন্তু যে প্যারাফ্রেজিং আবার পড়ো, আবার পড়ো, হ্যাঁ, ইউজ টু হও। সেম অংশটা যেভাবে আমি এটা কোশ্চেন অ্যানালাইসিস করছি, এটা বারবার দেখো।
অন্যান্য এই সামারি এভাবে করো, রেডি হও আগামী ক্লাসের জন্য, যেদিন আমরা নেম ম্যাচিং আর ইনফরমেশন ম্যাচিং একসাথে করব। নেম ম্যাচিং আর ইনফরমেশন ম্যাচিং যদি এক প্যারাগ্রাফ থেকে আসে, ওদের সিমিলারিটি আছে, এইটা মাথায় সেট করে ফেলো। সবার লাস্টে যাকে না পড়ে অ্যান্সার বের করে ফেলতেছে, দ্যাটস আ ট্র্যাপ, এটা মাথায় রাখো। যে সবচেয়ে কম কথা বলতেছে কিন্তু সবার লাস্টের প্যারাগ্রাফে আছে, রিডিং আন্ডারস্ট্যান্ডিং এর 12টা ওই দিন থেকে বেঁচে গেছে, মাথায় রাখো। এই ছিল ব্যাপার। তোমরা আর 5 মিনিট সময় পাবা। এটা হচ্ছে এই 5 মিনিট সময় আমি এই রিডিং প্যাসেজটা 5 মিনিটে যতটুকু পারি অতটুকু পড়বো। আসলে না পড়লে না আমার ভালো লাগে না, আওয়াজ করে না পড়লে। রিডিং প্যাসেজ আমার পড়তে মন চায়, রিডিং প্যাসেজ পড়লে আমার এক্সপ্রেশন, আমার মনে হয় যে আমি একটু এক্সপ্রেসিভ হইতে পারতেছি, এক্সপ্রেশন দিতে পারতেছি। রিডিং প্যাসেজ পড়লে আমার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয় যে আমি স্পিকিং এ এই কঠিন ওয়ার্ডগুলো উচ্চারণ করতে পারবো, রাইট জায়গায় রাইট পজ দিয়ে, রাইট জায়গায় রাইট এক্সপ্রেশন দিয়ে পারবো। আমার কাছে খুব মনে হয় যে আমি যদি রিডিংটা এটা ভালোভাবে করতে পারি, রিড করতে পারি, দেন আই উইল বি এবল টু স্পিক। সো এই জন্য আগামী এই 5 মিনিটে আমি এটা একটু যতটুকু পারি অতটুকু রিডিং করব, আওয়াজ করে পড়বো। আমি তোমাদের বলি যে চোয়াল নাড়াও, আওয়াজ করো, আওয়াজ করে পড়লে ওই যে শাকিল বলেই ফেলছে নিউজ পেপার কিভাবে পড়া উচিত স্যার, চলো পড়ি এখন, ঠিক আছে? এই ইয়াটা পড়ি, রিডিং ডায়াগ্রামে কিভাবে ইমপ্রুভ করব স্যার। লাস্ট সবচেয়ে অদ্ভুত ব্যাপার, টিচাররা না, টিচারদের ইনটিউশন ভালো হয়। লাস্ট ক্লাসে মানে এই যে গত সপ্তাহের আগের সপ্তাহে মেবি আমি হচ্ছে ওই ইয়া পড়াইতেছিলাম, ওই ডায়াগ্রাম লেভেলিং পড়াইতেছিলাম। আর স্টুডেন্টদেরকে বলতেছিলাম যে দেখো ডায়াগ্রাম লেভেলিং কিন্তু অনেক আসে, তারপরেও কোচিং সেন্টার গুলোতে এটাকে বাদ দেওয়া হয়, এটাকে বাদ দেওয়া হয়। ইভেন এখানে যদি ওই যে আমাদের ব্যাচের স্টুডেন্টরা যদি থাকে, ওরা এটাতে মানে ইয়া করতে পারবে, এগ্রি করতে পারবে। ইভেন আমি এটা তোমাদের সাথে বলার সুযোগ পাই নাই, আমি এখন আবার বলে দিতেছি। পারলে আমি লাইভেও একটা ওই যে ওই ইয়া নিব, কি বলে ওটাকে, ওই যে ডায়াগ্রাম লেভেলিং কে সবসময় বাদ দেওয়া হয়, মিক্সড আর্টকে সবসময় বাদ দেওয়া হয়, ওয়াই? এটা তো উচিত না, এরা তো আসে। সো এটা নিয়ে আমরা আলাপ করবো, অবশ্যই আলাপ করবো সামনে। প্যাসেজ রিডিং বোঝা এবং স্কিমিং এটা আলাপ দিছি, অ্যান্সার দিছি। লিস্ট অফ হেডিং নিয়ে ওকে দিব। স্যার নিউজ পেপার কিভাবে, আমাকে জাস্ট শুধু একটু সময় দাও, সেম ভাবেই করার ট্রাই করি। ফারহান, হ্যাঁ আমরা এখন এই প্যাসেজটাকে রিড করতে যাচ্ছি, পড়তে যাচ্ছি, বাট আই মাইট নিড টু ড্রিঙ্ক সাম ওয়াটার, ওকে? আমি একটু পানি খেয়ে আসি। সরি, এক্সট্রিমলি সরি। আলহামদুলিল্লাহ। স্যার চলো আমি রিডিং পড়ি। উম, আমি সাধারণত ওই যে অনলাইন ক্লাসে বা অফলাইন ক্লাসে তো আমার স্টুডেন্টদের সাথে আমার টিচারদের ব্যাপারে আলাপ করার সুযোগটা পাই না। আমার টিচাররা দে ওয়ার গ্রেট পিপল, দে আর গ্রেট পিপল। পড়া, রিড করা, যেটাই বলো না কেন, এটা আমার টিচারদের থেকেই শিখছি। তাদের অনেক ভালো হোক, ঠিক আছে? আমার একজন খুবই ফেভারিট টিচার, এবং তার নাম হচ্ছে মিস্টার কার্ল স্যাগান। তোমরা চাইলে এটা সার্চ দিয়ে দেখতে পারো। আজকের রিডিংটা আমরা কার্ল স্যাগানকে এই ডেডিকেট করতেছি। চলো তোমরা একটু মিলাও এখান থেকে, আমি এ আর বি নাম্বার প্যারাগ্রাফটা পড়বো। প্রথম থেকেই পড়ি, হেডিংটা থেকেই পড়তেছি, তোমরা একটু মিলাতে থাকো, ঠিক আছে? সো এটাকে চাইলে আর একটু বড় করে দেওয়া যায় এক সাইজ, এই এর বেশি বড় তো হবে না। আমি শুরু করলাম। A new role for livestock guard dogs. Livestock guard dogs, traditionally used to protect farm animals from predators, are now being used to protect the predators themselves. Paragraph number A. For thousands of years, livestock guard dogs worked alongside shepherds to protect their sheep, goats, and cattle from predators such as wolves and bears. But in the 19th and 20th centuries, when such predators were largely exterminated, most guard dogs lost their jobs. In recent years, however, as increased efforts have been made to protect wild animals, predators once again have become more widespread. As a result, farmers once more need to protect their livestock.
and guard dogs are enjoying an unexpected revival. That's paragraph A. Now paragraph B. Today, there are around 50 breeds of guard dogs on duty in various parts of the world. These dogs are raised from an early age with the animals they will be watching, and eventually, these animals become the dog's family. The dogs will place themselves between the livestock and any threat, barking loudly. If necessary, they will chase away predators, but often their mere presence is sufficient. Their initial training is to make them understand that livestock is going to be their life, says Dan Macon, a shepherd with 3 guard dogs. I'm going to read this sentence once more. এখানে একটা স্কিলের কথা বলা আছে। নেম ম্যাচিং আমরা একটা স্কিলের কথা পড়ছিলাম, ইনফরমেশন ম্যাচিং এ আমরা একটা স্কিলের কথা বলছিলাম যে হাউ টু টিচ দেম, ওকে, হাউ ডু দে ডু দ্যাট। এখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে। আমি একটু আবার পড়ি। If necessary, they will chase away predators, but often their mere presence is sufficient. Their initial training is to make them understand that livestock is going to be their life, says Dan Macon, a shepherd with 3 guard dogs. A fluffy white puppy is fun to be around, but too much human affection makes it a great dog for guarding the front porch, rather than a great livestock guard dog. এখানে কিন্তু যে হাউস ডগ আর গার্ড ডগের একটা তুলনা হয়ে গেছে। স্যার, রিডিং আন্ডারস্ট্যান্ডিং এত সুন্দর একটা জিনিস, এটা যদি জাস্ট শুধু একবার পড়ো, মানে উঠতে পারবা না, মন চাবে পড়তে। হ্যাঁ, আমারও যেরকম অনেক মন চায়। সো আমি আজকে আর রিড করতে যাচ্ছি না। মাদ্রিদ, এটা মাদ্রিদের না, এটা হচ্ছে ওই আমার এক ভাই তামিম এবং হচ্ছে আমার একটা খুব এই মেমোরেবল একটা জার্সি, এটা হচ্ছে মিলানের জার্সি, ঠিক আছে। আচ্ছা, ডায়াগ্রাম 2বার আসছে স্যার, প্যাসেজ 1 এবং প্যাসেজ 3 তে, সামনে আরো আসবে। রিডিং এর ডায়াগ্রাম গ্যাফিল এর কথা বলেছিলাম স্যার, হ্যাঁ ওইটাই আমি বুঝাইতে চাইছি আসলে। বেসিক্যালি ওটা ডায়াগ্রাম গ্যাফিল না, ওটার নাম হচ্ছে ডায়াগ্রাম লেবেলিং। কি অদ্ভুত আসলে, কোচিং সেন্টার গুলো এমন ভাবে সাজায় যে এটা নিয়ে আলাপও করে না স্টুডেন্টরা, ওই প্রপার নেমে বা চলতি নামে হয়তো ডাকেও না, হ্যাঁ অন্য নামে ডাকে। ওকে, আমার পড়া শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। We are going to end. We are going to actually close this class. Everyone have a good night. It was weekend. Thank you for joining. Thank you for giving me your time. Okay, Allah Hafiz.